সমুদ্রের ২৫০ ফুট নিচে ১০০ বছর আগের এক ডুবে যাওয়া জাহাজে আজও একটা মেয়ে জ্যান্ত শ্বাস নিচ্ছে। করিম যখন তার কাঁধে হাত রাখল, মেয়েটি হঠাৎ চোখ মেলে তাকালো। অনেক পুরনো দিনের কথা। সমুদ্রের তীরে গড়ে ওঠা এক ছোট শহরে ইউসুফ নামে এক গরিব জেলে বাস করত। ইউসুফের বয়স তখন ঢলতির দিকে, কোমর কিছুটা নুয়ে পড়েছে, আর চোখেও সেই আগের মতো জৌলুস ছিল না, যা তার যৌবনে ছিল। তবে তার হাত দুটো তখনও বেশ মজবুত ছিল, আর মনে ছিল নিজের ছেলের জন্য অফুরন্ত ভালোবাসা। তার ছেলে করিম ১৭ বছর বয়সী এক ছিপছিপে ও শ্যামলা রঙের তরুণ। করিমের চোখে সবসময় এক অদ্ভুত উজ্জ্বলতা খেলা করত, যেন সে দূর আকাশের এমন কিছু দেখার চেষ্টা করছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। করিম প্রতিদিন ভোরে তার বাবার সাথে ঘুম থেকে উঠত, জাল কাঁধে নিত, নৌকা বাইত এবং সন্ধে পর্যন্ত মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করত। এটাই ছিল তাদের জীবন, এটাই তাদের জগৎ, আর এই নিয়েই তারা দুজনে বেশ সুখে ছিল। সমুদ্রের তীর থেকে মাত্র কয়েক কদম দূরত্বেই ছিল তাদের কুঁড়ে ঘরটি। ঘরের দেওয়ালগুলো মাটি আর পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। ছাদে ছিল খড়ের ছাউনি, আর দরজার জায়গায় ঝুলত একটি পুরনো চাটাই, যা বাতাস দিলেই দুলতে থাকত। ঘরের ভেতরে ছিল দুটি পুরনো বিছানা, একটি ভাঙা চৌকি, আর কোণে রাখা একটি মাটির কলসি, যাতে জল ভরা থাকত। ব্যাস, এটুকুই ছিল তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি। তবে এই দারিদ্র্য নিয়ে করিমের মনে কখনো কোনো ক্ষোভ বা লজ্জা ছিল না। সে তার বাবাকে দেখত যে এত অভাব অনটনের মাঝেও সবসময় নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকত এবং কখনো কারো কাছে হাত পাতেনি। বাবার এই আত্মসম্মানবোধ করিমের মনের গভীরে চিরতরে দাগ কেটে গিয়েছিল। সেদিন সকালবেলা করিম একা একা সমুদ্রের তীরে পায়চারা করছিল। আগের রাতে এক ভয়ানক ঝড় হয়ে গিয়েছিল, এমন ঝড় যা এই শহর সম্ভবত গত ১০ বছরেও দেখেনি। ঢেউগুলো এত উঁচুতে উঠছিল যে সেগুলোর গর্জন সারা রাত ধরে ঘরের দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। করিম এবং ইউসুফ দুজনেই সেই রাতে ঘুমাতে পারেনি, শুধু শুয়ে শুয়ে ঢেউয়ের সেই কোলাহল শুনে গেছে। সকালে যখন ঝড় থামল আর বাতাস ঠান্ডা হয়ে এলো, তখন করিম উঠল এবং তীরের দিকে রওনা হলো, নৌকাটি অক্ষত আছে কিনা তা দেখতে। তীরের বালির ওপর হরেক রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, ভাঙা কাঠ, পুরনো দড়ি, মাছের কাঁটা, জাহাজের খোল। ঝড় যেন সমুদ্রের পেট উথাল পাথাল করে দিয়েছিল। করিমের নজর নৌকার ওপর পড়ল, যা কিছুটা নড়ে গিয়েছিল বটে, তবে সম্পূর্ণ অক্ষত ছিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং পেছনে ফিরতেই যাচ্ছিল, ঠিক তখনই তার নজর একটি জিনিসের ওপর পড়ল। বালির মধ্যে অর্ধেকটা দেবে থাকা একটি সিন্দুক ছিল, কাঠের তৈরি, তবে কাঠটি সাধারণ কোনো গাছের ছিল না। সেটির রং ছিল গাঢ়, ঠিক যেন কালো সিসাম কাঠ, আর তার ওপর খোদাই করা নকশা করা ছিল। অদ্ভুত অদ্ভুত সব আকৃতি, ঢেউয়ের রেখা এবং এমন কিছু চিহ্ন যা কোনো ভাষায় লেখা বলে মনে হচ্ছিল। কিন্তু করিম সেগুলো পড়তে পারছিল না। সিন্দুকটির আকার ছিল একটি ছোট বাক্সার মতো। এত বড় ছিল না যে তুলতে সমস্যা হয়, আবার এত ছোটও ছিল না যে এড়িয়ে যাওয়া যায়। করিম চারপাশ দেখল, তীরে কেউ ছিল না। সে হাঁটু গেড়ে সিন্দুকটির পাশে বসল। সেটি তুলে দেখল ওজন খুব বেশি ছিল না। সেটিকে নাড়াচাড়া করতেই ভেতর থেকে কোনো শব্দ শোনা গেল না, কোনো তালা ছিল না, শুধু সাপের মতো বাঁকানো একটি হুক ছিল, যা সম্ভবত সমুদ্রের লোনা পানিতে জং ধরে কিছুটা আলগা হয়ে গিয়েছিল। করিম সেটি খোলার চেষ্টা করল। প্রথমে খুলল না, দ্বিতীয় চেষ্টায় কিছুটা নড়ল এবং তৃতীয়বারে জোরে একটা ধাক্কা দিতেই হুকটি খুলে গেল, আর সিন্দুকের ঢাকনাটি ওপরে উঠে গেল। ভেতরে ছিল একটি নীল পাথর। ব্যাস, এটুকুই। পাথরটির আকার ছিল করিমের হাতের তালুর সমান, আর তার আকৃতি সাধারণ কোনো পাথরের মতো ছিল না। সেটি এক পাশ থেকে গোল আর অন্য পাশ থেকে কিছুটা চ্যাপ্টা ছিল, যেন কেউ নিখুঁতভাবে কেটে সেটিকে এই রূপ দিয়েছে। তার রং ছিল এমন নীল যেমনটা গভীর সমুদ্রের রং হয়, একেবারে হালকাও নয়, আবার একদম গাঢ়ও নয়, বরং মাঝখানের এমন এক নীলাভ আভা যা চোখে এক অদ্ভুত শান্তি দেয়। আর তার ভেতর থেকে মৃদু মৃদু আলো ঠিকরে আসছিল, এত তীব্র নয় যে চোখ ধাঁধিয়ে যায়, বরং দূর থেকে দেখা যাওয়া কোনো প্রদীপের শিখার মতো ম্লান আলো। করিম হাত বাড়িয়ে সেটি তুলে নিল। যেই মুহূর্তে পাথরটি তার হাতের তালুতে এলো, সে এক অদ্ভুত শীতলতা অনুভব করল। পানির শীতলতা নয়, বরং সেই ঠান্ডা যা পাহাড়ের পরিষ্কার বাতাসে থাকে। আর পাথরটির উজ্জ্বলতা যেন আরেকটু বেড়ে গেল। করিমের বুক দুরু দুরু করে কেঁপে উঠল। সে পাথরটিকে উল্টে পাল্টে দেখল,
চোখের কাছে এনে পরখ করল, বালির ওপর রেখে আবার তুলে নিল। প্রতিবার যখনই সে ওটিকে স্পর্শ করছিল, সেই চেনা শীতলতা ছুঁয়ে যাচ্ছিল। করিমের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এই জিনিসটা কি, আর এখানে কিভাবে এলো? সে সিন্দুকটি তুলে বাড়ি নিয়ে এলো। ইউসুফ তখন চা বানাচ্ছিল। যখন করিম সিন্দুকটি খুলে পাথরটি দেখালো, তখন বুড়ো জেলের চোখ দুটো কেমন যেন অদ্ভুত হয়ে গেল। পুরোপুরি অবাকও নয়, আবার একদম অপরিচিতও নয়, বরং এমন দৃষ্টিতে তাকালো যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ করে ফিরে এসেছে। কিন্তু সে মুখে কিছু বলল না, শুধু এইটুকুই বলল, ওটিকে লুকিয়ে রাখো এবং কাউকেই দেখিও না। করিম জিজ্ঞেস করল, কেন? ইউসুফ বলল, পরে বলবো, এবং সে পাথরটিকে একটি পুরনো কাপড়ে জড়িয়ে বিছানার নিচে রেখে দিল। সেদিন সন্ধ্যায় করিম মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে সে তীরের কাছাকাছি এসে থমকে দাঁড়ালো। সে এদিক ওদিক তাকালো, আশেপাশে কেউ ছিল না। সে পকেট থেকে পাথরটি বের করল, যা সে সবসময় নিজের সাথে নিয়ে ঘুরত, এবং হাতের তালুতে রেখে সেটির দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার ম্লান আলোয় পাথরের আভা আরও স্পষ্ট দেখাচ্ছিল। করিমের মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। সমুদ্রের কাছাকাছি পাওয়া পাথর, পানিতে জলজল করা পাথর, এটির সাথে পানির কি কোনো সম্পর্ক আছে? সে পাথরটি নিজের মুঠোয় শক্ত করে ধরল এবং সরাসরি পানিতে নেমে গেল। প্রথম কদম, দ্বিতীয় কদম, তৃতীয় কদম। পানি তার কোমর পর্যন্ত চলে এলো। সে একটা গভীর শ্বাস নিয়ে নিজের মুখমণ্ডল পানিতে ডুবিয়ে দিল। তার চোখ দুটো খোলাই ছিল। সে আশা করেছিল বিশেষ কিছু একটা ঘটবে, কিন্তু কিছুই হলো না। সে পানি থেকে মুখ তুলল। নিজের বোকামি দেখে মনে মনে কিছুটা হাসল এবং আবার তীরের দিকে ফিরে যেতে লাগল। ঠিক তখনই সে অনুভব করল তার মুঠোয় থাকা পাথরটি গরম হয়ে উঠেছে। এক হালকা উষ্ণতা, যেন কেউ পরম মমতায় তার হাতের তালু চেপে ধরেছে। করিম থমকে দাঁড়াল। সে আবারও নিজের মুখ পানিতে ডুবিয়ে দিল, এবার পাথরটিকে আরও শক্ত করে ধরে। আর এবার সত্যিই কিছু একটা ঘটল। তার মনে হলো তার শ্বাস আটকে যাচ্ছে না। পানির নিচে থেকেও সে যেন অনায়াসে শ্বাস নিতে পারছে। সে কিছুটা ইতস্তত করে একটা শ্বাস নিল, এবং বাতাসের মতোই পরিষ্কার ও ঠান্ডা শ্বাস তার ফুসফুসে ভরে উঠল। করিমের চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে আবারও শ্বাস নিল, ঠিক আগের মতোই। পানির নিচে পুরোপুরি পানিতে ডুবে থেকেও সে এমনভাবে শ্বাস নিচ্ছিল যেন মাটির উপর দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে আরও গভীরে নামতে লাগল। পানির রং হালকা নীল থেকে গাঢ় নীলের দিকে বদলে যেতে লাগল। ছোট ছোট মাছ তার চারপাশে সাঁতার কেটে বেড়াচ্ছিল। সমুদ্রের তলদেশ দেখা যেতে লাগল, বালি, পাথর আর কিছু শৈবাল যা পানিতে দোল খাচ্ছিল। করিম নিচে বসে পড়ল এবং চারপাশ দেখতে লাগল। এই পৃথিবীটা ছিল একেবারেই অন্যরকম, শান্ত, নীরব এবং এক গভীর মমতায় ঘেরা। ওপর থেকে সমুদ্র মানেই কেবল ঢেউ আর গর্জন, কিন্তু নিচে এক অদ্ভুত শান্তি ও নীরবতা বিরাজ করছিল, যা করিমের মন ছুঁয়ে গেল। সে অনেকক্ষণ পানির নিচে রইল। যখন সে ওপরে ফিরে এলো, ততক্ষণে সাজ ফুরিয়ে গেছে। ইউসুফ দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। তার মুখে চিন্তার ভাঁজ ছিল, কিন্তু মুখে কোনো প্রশ্ন ছিল না। করিম বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলল, পানির নিচে কথা, শ্বাস নেওয়ার কথা, পাথরের উষ্ণতার কথা। ইউসুফ চুপচাপ সব শুনতে লাগল। যখন করিম থামল, তখন ইউসুফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পাথর কাউকে দেখাবে না, বুঝেছ? কাউকেই না। করিম আবারও জিজ্ঞেস করল, কেন? ইউসুফ আবারও একই কথা বলল, পরে বলবো, এখন শুধু এটুকুই জেনে রাখো যে এই জিনিসটি বিপজ্জনক। পরের কয়েকটা দিন করিম সবার আড়ালে সমুদ্রের নিচে নামতে থাকল। প্রতিবার সে আগের চেয়ে আরেকটু গভীরে যেত। পাথরের ক্ষমতার আন্দাজ সে পাচ্ছিল। যতক্ষণ পাথরটি তার কাছে থাকত, সে পানির নিচে ততটাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারত যতটা মাটির ওপর। পানির নিচে তার চোখও সব কিছু স্পষ্ট দেখতে পেত, যেন পানি তার জন্য বাতাস হয়ে গেছে। একদিন সে সমুদ্রের অতল গভীরে একটা পুরনো ভাঙা জাহাজের অংশ দেখতে পেল। কাঠগুলো পচে গিয়েছিল, দড়িগুলো গলে গিয়েছিল, কিন্তু সেই অংশের ওপর কিছু খোদাই করা নকশা তখনও বাকি ছিল। করিম তার কাছাকাছি গিয়ে দেখল, সেখানে ঠিক সেই চিহ্নগুলোই আঁকা আছে যা সিন্দুকের ওপর ছিল। তার বুক দুরু দুরু করে কাঁপতে লাগল। ওদিকে শহরে অন্য একটি ঘটনা ঘটছিল। সেই শহরের কোতোয়াল ছিল, যার নাম ছিল মুরাদ খান।
মুরাদ খান ছিল স্থূল শরীরের কিন্তু সংকীর্ণ মনা এক মানুষ। তার কাছে পুরো শহরের খবরাখবর রাখার জন্য অনেক গুপ্তচর ছিল। সারা গলিতে গলিতে ঘুরে বেড়াতো এবং সব কিছুর খবর এনে তাকে দিত। ঝড়ের পর যখন তীরে অদ্ভুত সব জিনিসপত্র ভেসে এসেছিল, তখন মুরাদ খানের এক গুপ্তচর দেখেছিল যে একটি ছেলে একটি সিন্দুক তুলে নিয়ে যাচ্ছে। গুপ্তচরটি জানিয়েছিল যে সিন্দুকটি সাধারণ কোনো সিন্দুকের মতো ছিল না, সেটির ওপর অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। মুরাদ খান অনেক দূর থেকেই ধন সম্পদের গন্ধ পেয়ে যেত। সে গুপ্তচরকে জিজ্ঞেস করল, ছেলেটি কে? গুপ্তচর জানালো, জেলে ইউসুফের ছেলে করিম। মুরাদ খান হাসল। সে জানত যে গরিবের ঘরে কোনো অদ্ভুত জিনিস চলে এলে তা হাতিয়ে নেওয়া খুব সহজ, হুমকি দিয়ে, মিথ্যা অভিযোগে অথবা টাকার লোভে। সে ওই দিন সন্ধ্যায় তার দুজন সৈন্যকে পাঠালো এই বলে যে করিমের বাড়ি যাও এবং ছেলেটির সাথে দেখা করো, খুব স্বাভাবিকভাবে, নরম সুরে, আর জানার চেষ্টা করো সিন্দুকে কি ছিল। সৈন্যরা সন্ধ্যায় এলো। করিম বাড়িতেই ছিল। তারা জিজ্ঞেস করল, শুনলাম তুমি তীর থেকে কিছু একটা কুড়িয়ে পেয়েছ, কি পেয়েছ? করিম বলল, কিছুই না, শুধু পুরনো কাঠের একটা টুকরো ছিল, কাজের ছিল না, তাই ফেলে দিয়েছি। সৈন্যটি ঘরের ভেতর উকি দিল, কিন্তু বিছানার নিচে দেখার কষ্টটুকু আর করল না। তারা চলে গেল। করিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে বুঝতে পারল যে কেউ একজন তার ওপর নজর রাখছে। সেই রাতে ইউসুফ করিমকে কাছে ডাকল। চিরাগের আলোয় বাবা আর ছেলে মুখোমুখি বসল। ইউসুফ মৃদু স্বরে বলল, কোতোয়ালের সৈন্যরা এসেছিল, এর মানে মুরাদ খান সব জেনে গেছে। করিম জিজ্ঞেস করল, আপনি ওই পাথরটি সম্পর্কে কি জানেন? ইউসুফ এক দীর্ঘ নীরবতার পর বলল, আমি ছোটবেলায় এক বুড়ো নাবিকের মুখে একটি গল্প শুনেছিলাম। সেই নাবিকের নাম ছিল সুলেমান দরিয়াই। সে এই শহরের লোক ছিল না, কোথা থেকে এসেছিল তা কেউ জানত না। তাকে মাঝে মাঝে বন্দরে দেখা যেত, একা বসে থাকত আর মাঝে মাঝে বাচ্চাদের গল্প শোনাত। ইউসুফ বলল, সেই নাবিক একবার আমাকে বলেছিল যে এই সমুদ্রের গভীরে একটা ডুবে যাওয়া জাহাজ আছে, অনেক পুরনো, রাজবাদশাদের আমলের। সেই জাহাজে একটা পাথর ছিল যা পানির নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়, আর সেই জাহাজে। ইউসুফ থেমে গেল। করিম বলল, আগে বলুন। ইউসুফ বলল, সেই নাবিকের কথা শেষ হওয়ার আগেই কেউ একজন তাকে টেনে হিচড়ে নিয়ে চলে গেছিল। আমি তাকে আর কখনো দেখিনি। আমি জানি না সে কি দেখেছিল বা কি জানতে পেরেছিল। আমি শুধু তার সেই অর্ধেক গল্পটাই মনে রেখেছিলাম। করিম সারা রাত ঘুমোতে পারল না। পাথরটি তার হাতে ছিল, আর তার মন সেই ডুবে যাওয়া জাহাজটির কথাই ভাবছিল। সে সমুদ্রের নিচে যে অংশটি দেখেছে তার উপর ভিত্তি করে পুরো জাহাজটি কত বড় হতে পারে, সেটির ভেতরে কি আছে, আর সেই বুড়ো নাবিক যাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাকে কে নিয়ে গিয়েছিল আর কেনই বানিয়েছিল। প্রশ্ন অনেক ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না। তবে একটা বিষয় নিশ্চিত, যতক্ষণ না সে সেই জাহাজ পর্যন্ত পৌঁছচ্ছে এই প্রশ্নগুলোর জবাব মিলবে না। পরদিন সকালে করিম বন্দরের দিকে গেল। সেখানে পুরনো নাবিকেরা বসে থাকত, জাল বুনত, পান চেবাত আর দুনিয়াদারির গল্প করত। করিম তাদের মাঝে গিয়ে বসল এবং আলতো করে জিজ্ঞেস করতে লাগল, কেউ কি সুলেমান দরিয়াইকে চেনেন? কিছু মানুষ নাম শুনেছিল, কিন্তু তাকে চিনত না। এক বুড়ো নাবিক বলল, ওই লোকটাকে তো বহু বছর ধরে দেখা যায় না। লোকে বলে সে শহরের বাইরে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে থাকে। করিম সেদিন সন্ধ্যায় শহরের বাইরের দিকে গেল। দূরে একটা ভাঙা কুড়ে ঘর দেখা যাচ্ছিল, যার আশেপাশে কোনো জনমানুষ ছিল না। করিম সেখানে পৌঁছালো এবং দরজায় টোকা দিল। এক দীর্ঘ নীরবতার পর একটি কণ্ঠস্বর ভেসে উঠল, কে? করিম বলল, আমি করিম, জেলে ইউসুফের ছেলে। কিছুক্ষণ পর দরজা খুলল। সুলেমান দরিয়াই অত্যন্ত বৃদ্ধ ছিলেন। চামড়ার ভাঁজগুলো এতই গভীর ছিল যে মনে হচ্ছিল মুখে বুঝি কোনো মানচিত্র আঁকা আছে। চুলগুলো সাদা, দাড়ি লম্বা এবং চোখ দুটো তখনও তীব্র তীক্ষ্ণ ছিল। বয়স যেন কেবল শরীরে প্রভাব ফেলেছে, দৃষ্টিতে নয়। সে করিমকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, ভেতরে এসো। করিম ভেতরে গেল। কুঁড়েঘরটি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেয়ালে কিছু সমুদ্রের মানচিত্র ঝুলছিল, পুরনো, হলুদ হয়ে যাওয়া। কোণে ছোট একটি আগুন জ্বলছিল। করিম পকেট থেকে পাথরটি বের করল এবং কোনো কথা না বলে সুলেমানের দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধ নাবিক পাথরটি দেখল, আর তার চোখে এক পলকের জন্য এমন এক উজ্জ্বলতা খেলে গেল যা সম্ভবত বহু বছর ধরে আসেনি। সে পাথরটি স্পর্শ করল না, শুধু তাকিয়ে রইল। তারপর বলল, এটা তুমি কোথায় পেলে? করিম সব কিছু খুলে বলল। ঝড়ের রাত,
বালিতে দেবে থাকা সিন্দুক, পাথরের সেই শীতলতা আর পানির নিচে শ্বাস নেবার কথা। করিম চুপচাপ শুনতে লাগল। করিম যখন থামল, তখন বৃদ্ধ বলল, বাবা, এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এবং এটি তোমার কাছে এসেছে, এর মানে সম্ভবত এটাই যে সময় এসে গেছে। করিম জিজ্ঞেস করল, কিসের সময়? সুলেমান আগুনের দিকে তাকালো এবং বলল, একটা গল্প শোনো, যা আমি আজ পর্যন্ত কাউকে শোনাইনি। অনেক বছর আগে এই সমুদ্রেই এক বাদশাহের জাহাজ ডুবে গিয়েছিল। বাদশাহের নাম ছিল সুলতান ফখরুদ্দিন। দয়ালু, ন্যায়পরায়ণ এবং নিজের প্রজাদের ভালোবাসতেন এমন একজন মানুষ। তার জাহাজে তার তরুণী কন্যাও ছিল, শাহজাদি নূর। এক রাতে জাহাজে আগুন লেগে যায়। কেউ লাগিয়েছিল নাকি নিজে নিজেই লেগেছিল তা কেউ জানত না, আর জাহাজটি ডুবে গেল। সুলতান ফখরুদ্দিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সুলেমান একটা দীর্ঘশ্বাস নিল এবং বলতে থাকল, কিন্তু আমি আমার জীবনের একটা বড় অংশ এই সমুদ্রের গভীরে কাটিয়েছি। আমি সেই জাহাজটি দেখেছি, এবং আমি, সুলেমানের কণ্ঠস্বর কিছুটা কেঁপে উঠল, আমি সেখানে এমন কিছু দেখেছি যা আমি কাউকে বলতে পারিনি, কারণ কেউ বিশ্বাস করত না। করিমের হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। সে জিজ্ঞেস করল, কি দেখেছিলেন আপনি? সুলেমান প্রথমবারের মতো করিমের চোখের দিকে সরাসরি তাকাল এবং বলল, আমি সেই ডুবে যাওয়া জাহাজে আলো জ্বলতে দেখেছি, পানির নিচে, এত গভীরে যেখানে কোনো আলো পৌঁছানোর কথা নয়, সেখানে আলো ছিল, আর সেই আলোর পেছনে একটা অবয়ব ছিল। করিম ঢোক গিলল। সুলেমান আরও বলল, আমি বেশি গভীরে যেতে পারিনি, কারণ আমার কাছে এই পাথরটি ছিল না, কিন্তু তোমার কাছে এটি আছে। আর বাবা, এই পাথর এমনি এমনি তোমার হাতে আসেনি। রাত তখন গভীর। করিম যখন সেই কুঁড়েঘর থেকে বেরোল, তখন তার মাথায় সুলেমানের কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। ডুবে যাওয়া জাহাজ, বাদশাহ, শাহজাদি আর পানির নিচের সেই আলো। সে বাড়ি ফিরে এসে বাবাকে সব জানালো। ইউসুফ সব শুনে বলল, করিম, তুমি যা ভাবছ তা করা কিন্তু বিপদ থেকে মুক্ত নয়। করিম বলল, আমি তো এখনও কিছু ভাবিনি। ইউসুফ বলল, তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। করিম হাসল। সে তার বাবাকে খুব মান্য করত, কিন্তু সেই রাতে তার মনে এমন এক টান তৈরি হয়েছিল যা তাকে সেই ডুবে যাওয়া জাহাজের দিকে ডাকছিল। সে জানত যে একা ওই অতল গভীরে নামা সহজ হবে না। সে জানত ওপর থেকে মুরাদ খানের নজরও তার ওপর রয়েছে, আর সে এটাও জানত যে সুলেমান দারিয়াই যে গল্পটি অসম্পূর্ণ রেখে গেছেন তা সম্পূর্ণ করতে হবে, কারণ কিছু গল্প সম্পূর্ণ হওয়ার জন্যই তৈরি হয়, আর কিছু মানুষ তা সম্পূর্ণ করার জন্যই পৃথিবীতে আসে। করিমের মনে হলো সম্ভবত সে তাদের একজন। সেই রাতে আকাশ একদম মেঘমুক্ত ছিল। করিম কুঁড়ে ঘরের দরজায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। ঢেউগুলো আসছিল আর যাচ্ছিল, ঠিক সেই একই রকম শান্তিতে, যেভাবে তারা সব সময় আসে আর যায়। পরের দিন সকালে যখন করিম ঘুম থেকে উঠল, তখন আকাশে মেঘের একটা পাতলা আস্তর ছিল, যা সূর্যের আলোকে রূপলি রঙে বদলে দিচ্ছিল। সমুদ্র সেই সময় এক অদ্ভুত উপায়ে শান্ত ছিল। না ছিল খুব উঁচু ঢেউ, না ছিল খুব জোরালো বাতাস, শুধু একটা গভীর স্থির উপরিভাগ, যা কোনো গভীর শ্বাস নেওয়া মানুষের বুকের মতো ওঠানামা করছিল। করিম চা খেল, রুটি ছিঁড়ে মুখে দিল এবং ইউসুফ জেগে ওঠার আগেই নিজের জামাকাপড় পরে নিল। সারা রাত ধরে তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সেই ডুবে যাওয়া জাহাজ, সেই আলো যা সুলেমান দেখেছিল, এবং সেই ছায়া যা ওই আলোর পেছনে ছিল। প্রশ্ন এত বেশি ছিল যে ঘুমেরা সেই ভাবনার বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। আর করিম জানত যে এই প্রশ্নগুলোর উত্তর অন্য কারো কাছে নেই, সেই উত্তর লুকিয়ে আছে ওই সমুদ্রের অতল গভীরে। ইউসুফ যখন ঘুম থেকে উঠল, সে করিমকে প্রস্তুত দেখে সব বুঝে গেল। বাবা আর ছেলের মধ্যে কখনো কখনো কথার প্রয়োজন হয় না, শুধু একটি নজরই যথেষ্ট। ইউসুফ বলল, আজ কোথায় যাওয়ার ইচ্ছা? করিম সরাসরি তাকিয়ে বলল, সমুদ্রে। ইউসুফ একটা দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালের দিকে তাকালো, যেখানে তার পুরনো জালটি ঝুলছিল। তারপর বলল, তাহলে আমিও সাথে চলব? করিম বলল, না আব্বু, আপনি এখানেই থাকুন। ইউসুফ বলল, আমার ছেলে আমাকে ঘরে থাকতে বলছে যখন সে নিজে এক অজানা গভীরে নামতে যাচ্ছে। করিম বলল, আপনার কাছে তো পাথরটি নেই, পানির নিচে আপনি শ্বাস নিতে পারবেন না। ইউসুফের মুখ বন্ধ হয়ে গেল। এই কথাটি চিরন্তন সত্য ছিল, এবং সে জানত যে এটাই ঠিক। সে শুধু এটুকুই বলল, তাড়াতাড়ি ফিরে এসো। করিম তীরের কাছে এলো। সকালের আলোয় সমুদ্রের রং আরও বেশি পরিষ্কার লাগছিল।
হালকা ফিরোজা রং, যা গভীরের দিকে যেতে যেতে গাঢ় নীলে রূপ নিচ্ছিল। করিম জুতোজোড়া খুলল, নিজের কাপড়ের ভাঁজগুলো ওপরে তুলল এবং ডান হাতে পাথরটি শক্ত করে ধরল। সে একবার পেছন ফিরে শহরের দিকে তাকাল। সকালের শুরুর দিক হওয়ায় তীরটা প্রায় খালিই ছিল। শুধু দূর কোথাও 2-3 জন জেলে জাল বুনছিল। সব ঠিকঠাক ছিল। সে পানিতে পা রাখল। প্রথম কদমটি ছিল বেশ ঠান্ডা, এতটাই ঠান্ডা যে পায়ের পাতা থেকে সেই শীতলতা সরাসরি মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হাতের তালুতে ছিল পাথরের সেই উষ্ণতা, যা কোনো এক পরম সহচরের মতো সাথে ছিল। করিম ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। হাঁটু, কোমর, কাঁধ, আর তারপর সে একটা গভীর শ্বাস নিয়ে নিজের পুরো শরীর পানিতে ডুবিয়ে দিল। প্রথম কয়েক পলের জন্য সেই নিস্তব্ধতা নেমে এলো, যা পানিতে ডুব দিলে সবসময়ই হয়। ওপরের পৃথিবীটা নিমেষেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আওয়াজগুলো বদলে যায় এবং এক অদ্ভুত একাকিত্ব ঘিরে ধরে। তারপর সে শ্বাস নিল এবং সেই চেনা ঠান্ডা পরিষ্কার আওয়াজ তার ফুসফুসে ভরে উঠল। পাথরের কাজ শুরু হয়ে গিয়েছিল। করিম নিচের দিকে সাঁতার কেটে এগিয়ে চলল। পানির রং প্রথমে হালকা ছিল, তারপর গাঢ় হলো, তারপর আরও গাঢ়। তার চোখ পানির নিচে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। এটিও ছিল সেই পাথরেরই অবদান। ছোট ছোট রূপলি মাছ তার চারপাশে চকমক করে উঠে দূরে সরে যাচ্ছিল। সমুদ্রের তলদেশের শৈবালগুলো লম্বা লম্বা আঙুলের মতো বাতাসে, না, পানিতে দোল খাচ্ছিল। করিমের মনে ছিল সেই ভেঙে যাওয়া কাঠের টুকরোগুলো, যা সে প্রথম দিন দেখেছিল। ওগুলো ঠিক কোন দিকে ছিল? সে সেই দিকেই নিজের মুখ ঘোরালো। কিছুক্ষণ সাঁতার কাটার পর সে সেই অংশটি দেখতে পেল, পচা কাঠ আর গলে যাওয়া দড়ির স্তূপ। কিন্তু যে খোদাই করা নকশাটি বাকি ছিল তা এখনও অনায়াসে চেনা যাচ্ছিল। করিম তার কাছে গেল এবং খুঁটিয়ে দেখল। সিন্দুকের উপর ঠিক যেমন ঢেউয়ের মতো আঁকাবাঁকা দাগ ছিল, এখানেও ঠিক তেমনি। আর মাঝখানে এমন একটি আকৃতি যা দেখতে কোনো চোখের মতো লাগছিল। করিমের হাত সেই খোদাই করা নকশাটির ওপর গেল। কাঠটি নরম ছিল, কিন্তু নকশাটি ছিল বেশ গভীর, যেন তা অত্যন্ত ধৈর্য ও নিপুণতার সাথে তৈরি করা হয়েছে। এটি জাহাজের কোনো একটি অংশের টুকরো ছিল, কিন্তু পুরো জাহাজটি কোথায় ছিল? করিম চারপাশ দেখল। বালির মেঝেটি ঠিক সেই দিকেই কিছুটা ঢালু হয়ে নেমে গিয়েছিল, যেদিকে পানি আরও বেশি গভীর ছিল। সে সেই ঢাল বেয়ে সাঁতার কাটতে শুরু করল, নিচের দিকে এবং আরও গভীরের দিকে। সে যতই নিচে যাচ্ছিল, আলো ততই কমে যাচ্ছিল। এক পর্যায়ে পৌঁছানোর পর উপরের নীল আকাশটা কেবল একটি হালকা রেখার মতো দেখা যাচ্ছিল। চারপাশে অন্ধকার ছিল, তবে সেই অন্ধকার সম্পূর্ণ নিখাত ছিল না। আর তখনই সে দেখতে পেল জাহাজের পেছনের অংশটি বিশাল বড়, অত্যন্ত পুরনো, বালিতে অর্ধেকটা দেবে ছিল। এর কাঠগুলো শত শত বছরের পানিতে কালো হয়ে গিয়েছিল, কিন্তু এখনও নিজের জায়গায় টিকে ছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি সেগুলোকে ভেঙে পড়তে দিচ্ছিল না। জাহাজটির অবয়ব ছিল বিশাল, এমন বড় বড় জাহাজ যা রাজবাদশাহেদের আমলে সমুদ্র পার দিত। এর উচ্চতা ছিল করিমের চেয়ে বহুগুণ বেশি, এবং দৈর্ঘ্য এতটাই ছিল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আবছায়ার মাঝে হারিয়ে যাচ্ছিল। জাহাজের সেই অংশের উপরের দিকে, যেখানে একসময় মাস্তুলের খুঁটি ছিল, সেখানে ঠিক সেই নকশাটিই ছিল, অনেক বড় আকারে, স্পষ্ট এবং গভীর। করিম সেখানেই থমকে দাঁড়াল। তার বুক দুরুদুরু করে কাঁপছিল, এত জোরে যেন তার মনে হলো সম্ভবত পানিও তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। এটিই ছিল সেই জাহাজ, সুলতান ফখরুদ্দিনের জাহাজ, যা আগুনে পুড়ে এই সমুদ্রের অতল গভীরে তলিয়ে গিয়েছিল। করিম ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে গেল। এর কাছাকাছি যাওয়ার পর সে দেখল যে জাহাজের একপাশে একটি দরজা ছিল, সেই দরজাটি যা একসময় ভেতরে যাওয়ার পথ ছিল। দরজাটি বন্ধ ছিল, তবে ভেঙে যায়নি। এর ফ্রেমের উপরও ঠিক একই চিহ্ন ছিল, ঢেউ এবং চোখ। আর দরজার ফাঁক ফোকর দিয়ে খুব হালকা, অত্যন্ত মৃদু একটি আলো বাইরে ঠেকরে আসছিল। সুলেমান সত্যিই বলেছিল। করিম থামল। সে পাথরটির দিকে তাকাল। পাথরটির উজ্জ্বলতা আরও বেড়ে গিয়েছিল, যেন সে জাহাজের সেই আলোকে চিনতে পেরেছে। করিম হাত বাড়িয়ে দরজাটিকে আলতো করে ধাক্কা দিল, কিন্তু সেটি নড়ল না। সে কিছুটা জোর খাটালো, তবুও দরজাটি অনড় রইল। তারপর তার নজর পড়ল দরজার মাঝখানে থাকা সেই চোখের মতো চিহ্নটির উপর। সে পাথরটি তুলে সেই চিহ্নের কাছাকাছি নিয়ে এলো। দুটোর মাঝে বিগতখানেক দূরত্ব ছিল। আর তখনই কিছু একটা ঘটল। পাথরটির উজ্জ্বলতা হঠাৎ করেই তীব্র হয়ে উঠল, ঠিক যেন একটি ছোট নীল আগুনের শিখা।
আর দরজার সেই চিহ্নের ভেতরেও ঠিক একই নীলাঘ আভা জেগে উঠল। করিম পাথরটি সরাসরি সেই চিহ্নের সাথে মেলালো এবং একটি হালকা কম্পনের সাথে দরজাটি ভেতরের দিকে খুলে গেল। কোনো শব্দ হয়নি, পানিতে শব্দ অন্যভাবে পরিবাহিত হয়, কিন্তু সেই কম্পন করিমের পুরো শরীরের ভেতর দিয়ে বয়ে গেল, যেন কেউ কোনো পুরনো তালাবদ্ধ স্মৃতি উন্মুক্ত করে দিল। ভেতরে আলো জ্বলছিল। করিম দরজার ভেতরে পা রাখল। জাহাজের ভেতরের অংশটি শত শত বছর পার হওয়া সত্ত্বেও ততটা ধ্বংস হয়ে যায়নি যতটা বাইরে থেকে মনে হচ্ছিল। দেয়াল ছিল, ছাদ ছিল এবং মেঝে ছিল, যার উপর কাদার একটা পাতলা আস্তরণ পড়েছিল। আলো কোথা থেকে আসছিল করিম তখনই বুঝতে পারল না। আলোটা সব দিক থেকেই আসছিল, দেওয়াল, ছাদ আর মেঝে থেকে, যেন কাঠ নিজেই জ্বলছে অথচ পুড়ে ছাই হয়ে যাচ্ছে না। এটি ছিল এক নীল আলো, ঠিক সেই নীলাভ আভা যা তার পাথরের মধ্যে ছিল, আর সেই আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। করিম সামনের দিকে এগোতে থাকল। জাহাজের ভেতরে অনেকগুলো ঘর ছিল, কিছু খোলা, কিছু বন্ধ। খোলা ঘরগুলোর ভেতর ছিল ভাঙা বাক্স, পচা কাপড় আর ক্ষয়ে যাওয়া তৈজসপত্র। একটি ঘরে বড় একটা টেবিল ছিল, যার উপর একটি মানচিত্র বা একদা মানচিত্র ছিল এমন কিছু রাখা ছিল, যা এখন কেবল একটি হলুদ দাগের আকারে টিকে আছে। করিম খুঁটিয়ে দেখল, মানচিত্র একটি জায়গায় দাগ দেওয়া ছিল, যা এই সমুদ্র তীরের দিকে নির্দেশ করছিল। এই জাহাজটি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, কেবল পথ পার হচ্ছিল না। সে আরও এগিয়ে গেল। জাহাজের শেষ প্রান্তে একটি বড় দরজা ছিল, যা অন্য সব দরজার চেয়ে আলাদা ছিল, মজবুত, উঁচু এবং তার উপর আবারও সেই একই চিহ্ন আঁকা ছিল। তবে এবার চিহ্নের পাশাপাশি অন্য কিছুও ছিল। আরবিতে কিছু লেখা ছিল, আর করিম খুব ভালো আরবি জানত না, তবুও সে কিছু শব্দ চিনতে পারল: আমানত এবং সবর। আমানত অর্থাৎ এমন জিনিস যা কারো গচ্ছিত ধন, আর সবর মানে ধৈর্য বা অপেক্ষা। করিম সেই দরজার সামনে দাঁড়িয়ে রইল। সে পাথরটি ওপরে তুলল। এবার পাথরের উজ্জ্বলতা এতটাই তীব্র হল যে পুরো ঘরটি নীল আলোয় ভরে গেল। সে পাথরটিকে দরজার চিহ্নের কাছাকাছি নিয়ে গেল এবং অপেক্ষা করতে লাগল, কিন্তু এবার দরজাটি খুলল না। করিম কিছুটা জোর লাগালো, তাও খুলল না। সে হাত বদলে চেষ্টা করল, তবুও কিছু হলো না। সে কিছুটা পিছিয়ে এসে দরজাটি ভালো করে দেখল। এই দরজায় সেই চোখের মতো চিহ্নটি ছিল না, এর জায়গায় ছিল একটি হাতের তালুর চিহ্ন, খোলা তালু, আঙুলগুলো ওপরের দিকে। করিম নিজের হাতের তালু সেই চিহ্নের ওপর রাখল, কিন্তু কিছুই হলো না। সে ডান হাতের তালু দিয়ে চেষ্টা করল, বাঁ হাত দিয়েও চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। তারপর সে ভাবল, পাথরটি যে হাতে আছে সেই হাতে চেষ্টা করা যাক। সে পাথরটি বাঁ হাতে নিল এবং ডান হাতের তালু সেই চিহ্নের ওপর রাখল। একটি মৃদু গুঞ্জন শোনা গেল, যেন ঘুমন্ত কাউকে কেউ ডেকে তুলল, আর দরজাটি ধীরে ধীরে ভেতরের দিকে নুয়ে পড়তে লাগল। ভেতরে যা ছিল তা দেখে করিমের শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। একটি মেয়ে, সে জাহাজের একেবারে ভেতরের ঘরটিতে ছিল, একটি পাথরের চৌকির ওপর শুয়ে আছে, ঠিক যেন ঘুমোচ্ছে। তার বয়স করিমের চেয়ে সামান্য বড় মনে হচ্ছিল, 18 বা 19 বছর। তার পোশাকগুলো ছিল এমন যেমনটা পুরনো আমলের রাজপরিবারের মেয়েরা পরিধান করত। মূল্যবান কাপড়, তবে পানি আর সময়ের বিবর্তনে রং ম্লান হয়ে গেছে। তার হাত দুটো বুকের ওপর রাখা ছিল। মুখমণ্ডল ছিল একদম পরিষ্কার, বালি আর কাদা থেকে সম্পূর্ণ মুক্ত, যেন কেউ তাকে আগলে রেখেছিল। আর তার গলায় একটি সুতো ছিল, যাতে একটি লকেট ঝুলছিল, ঠিক করিমের পাথরের মতোই নীল রঙের, তবে এর আকৃতি ছিল ভিন্ন। করিম সেখানেই থমকে দাঁড়াল। সে যা দেখছিল তার নিজের বুদ্ধি দিয়ে মেলাতে পারছিল না। শত বছরের পুরনো এক জাহাজ, আর তার মধ্যে একটি মেয়ে যে মৃত বলে মনে হচ্ছে না, কেবল ঘুমোচ্ছে। তার বুক ওঠানামা করছে। পানির নিচে এত গভীরে এই মেয়েটি শ্বাস নিচ্ছিল। করিম ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে খুঁটিয়ে দেখল। তার গলার লকেটটি হালকা হালকা জ্বলছিল। পুরো জাহাজে যে নীল আলো ছড়িয়েছিল তার উৎস সম্ভবত এটিই ছিল। করিম ইতস্তত করে তার কাঁধে হালকা স্পর্শ করল। মেয়েটি কোনো নড়াচড়া করল না। সে কিছুটা জোর দিয়ে আবার স্পর্শ করল, তাও কোনো সাড়া নেই। সে তার নাম ধরে ডাকার চেষ্টা করল, কিন্তু পানির নিচে আওয়াজ মাটির মতো করে বেরোয় না। করিম ভাবতে লাগল। তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো, পাথরটি। সে নিজের পাথরটি মেয়েটির গলার লকেটের কাছাকাছি নিয়ে এলো। দুটোর আভা এক হয়ে মিশে গেল। নীল আলোয় পুরো ঘরটি পরিপূর্ণ হয়ে গেল এবং মেয়েটি চোখ মেলে তাকালো। যখন চোখ দুটো খুলল,
তা ছিল ঘন কালো, প্রথমে অসার, তারপর ধীরে ধীরে সচৈতন্য। মেয়েটি করিমকে দেখল এবং ধরফর করে উঠে বসল। তার চোখে বিস্ময়, ঘাবড়াহাট এবং এক পলকের জন্য ভীতিও ছিল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু পানির নিচে আওয়াজ ছিল অস্পষ্ট। করিম হাত তুলে ইশারা করল, থামো, ভয় পেও না। মেয়েটি তাকে খুঁটিয়ে দেখল। তার নজর পাথরটির ওপর পড়তেই মুখের ভাব বদলে গেল। বিস্ময় তখনও ছিল, কিন্তু ভয় কমে গেল। করিম উপরের দিকে ইশারা করল, উপরে চলো, ওখানে কথা হবে। মেয়েটি এক মুহূর্ত ভাবল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে পুরোপুরি সজ্ঞানে ছিল, তার হাঁটায় কোনো টলটলায়মান ভাব ছিল না। তার গলার লকেটটি এখন আরও তীব্রভাবে জ্বলছিল, যেন তার জেগে ওঠার সাথে সাথে তার আলো জেগে উঠেছে। করিম আগে আগে চলল, আর মেয়েটি তার পেছনে। তারা দুজনে সেই ভিতরের ঘর থেকে বের হয়ে জাহাজের গলিপথ পার হলো এবং আবার সেই দরজার কাছে ফিরে এলো, যেখান দিয়ে করিম ভিতরে প্রবেশ করেছিল। যখন দুজনে পানি থেকে উপরে উঠল এবং তীরে পৌঁছল, তখন সকাল কখন যেন ফুরিয়ে গেছে। দুপুরবেলা, সূর্য তখন আকাশের মাঝখানে। করিম একটা দীর্ঘশ্বাস নিল। মাটির বাতাসের সতেজতা, যা পানির নিচে থাকার পর আরও বেশি তীব্রভাবে অনুভূত হয়। মেয়েটিও একটা গভীর ভরপুর শ্বাস নিল। করিম তাকে দেখল। ওপরের আলোয় তার মুখ আরও স্পষ্ট লাগছিল। তীক্ষ্ণ নাকমুখ, গভীর চোখ এবং এক অদ্ভুত স্থিরতা যা তার মুখে ছিল, যেন কেউ অনেক দীর্ঘ এক সফর থেকে ফিরে এসেছে। মেয়েটি বলল, তুমি কে? তার কণ্ঠস্বরে এক পুরনো ভাব ছিল। ভাষা সেটাই ছিল যা করিম জানত, কিন্তু বাচনভঙ্গিমায় এমন কিছু ছিল যা পুরনো আমলের বইপত্রে থাকে। করিম বলল, আমার নাম করিম, আমি এখানকারই, এই শহরের। তুমি কে? মেয়েটি কিছুক্ষণ থেলে বলল, আমার নাম নূর। করিমের বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। নূর, শাহজাদি নূর। সুলেমান দরিয়াই এই নামটিই বলেছিল। সেই ডুবে যাওয়া জাহাজে, পানির নিচে শত শত বছর ধরে ঘুমিয়ে থাকা মেয়েটি, এ তো সেই। করিম জিজ্ঞেস করল, তুমি কি সুলতান ফাকরুদ্দিনের মেয়ে? মেয়েটির চোখ দুটো মুহূর্তে বদলে গেল। তাতে প্রথমে এক তীব্র উজ্জ্বলতা এবং তারপর এক গভীর কষ্ট ফুটে উঠল। সে মৃদুস্বরে বলল, হ্যাঁ, তুমি এটা কিভাবে জানো? করিম বলল, এক বুড়ো নাবিক বলেছিল। নূরের চোখে প্রশ্ন জাগল। করিম বলল, তার নাম ছিল সুলেমান, সুলেমান দরিয়াই। নূরের মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল, চিনতে পারা আর স্বস্তি একসাথে মিশে গেল। সে বলল, সুলেমান কি এখনও বেঁচে আছে? করিম বলল, বুড়ো হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে। নূর কিছুক্ষণ চুপ করে রইল। তার নজর ছিল সমুদ্রের দিকে। করিম তার দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন প্রশ্নের পাহাড়, কিন্তু সে বুঝতে পারছিল যে এই মেয়েটির ওপর দিয়ে যা গেছে তা সাধারণ কিছু ছিল না। সে আলতো করে জিজ্ঞেস করল, তুমি কতদিন ধরে এখানে ছিলে? নূর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না। আমার জন্য সময়টা থমকে ছিল, যেন ঘুমানো আর জেগে ওঠার মাঝখানের কোনো আবছা ছায়া। আমার শুধু এটুকুই মনে আছে যে জাহাজে আগুন লেগেছিল। আব্বু আমাকে ওই ঘরে বন্ধ করে দিয়েছিলেন এবং বলেছিলেন, এখানে থাকো, এখানে সুরক্ষিত থাকবে। আর তারপর কিছু মনে নেই, শুধু এক দীর্ঘ অন্ধকার। করিমের বুকে একটা মোচড় দিল। সে ভাবল, এক বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য কি না কি করেছেন। সে নূরকে বলল, এখন তুমি সুরক্ষিত আছো। নূর তার দিকে তাকিয়ে বলল, আমার আব্বু কোথায়? করিমের কাছে এর কোনো উত্তর ছিল না। সে মৃদুস্বরে বলল, আমি জানি না, তবে আমরা খুঁজে বের করব। দুজনে সেখান থেকে উঠল। করিম বলল, প্রথমে তোমাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হবে। নূর বলল, কোথায়? করিম ভাবল, বাড়ি নয়, কারণ মুরাদ খানের সৈন্যরা নজর রাখছে। তারপর তার মনে পড়ল সুলেমানের কুঁড়েঘরের কথা, শহরের বাইরে, নির্জনে, আর সেই বুড়ো নাবিক তো আগে থেকেই এই রহস্যের অংশ। করিম নূরকে পথ দেখালো, শহরের পেছনের গলিগুলো দিয়ে, যেখানে লোক সমাগম কম থাকে। তবে একটা সমস্যা ছিল, নূরের পোশাক। সেগুলোর রং ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু তার ওপরের কারুকাজ ছিল স্পষ্ট। কাপড়ের ধরনটি সাধারণ ছিল না। এই বেশে শহরের ভেতর দিয়ে যাওয়াটা বিপজ্জনক ছিল। করিম নিজের ওপরের জামাটি খুলে নূরের দিকে বাড়িয়ে দিল। নূর সেটির দিকে তাকালো। করিম বলল, ওপর দিয়ে পরে নাও। নূর কোনো কথা না বলে সেটি পরে নিল। এখন তাকে কিছুটা গ্রাম্য মেয়ের মতো দেখাচ্ছিল। সে এখনও পুরোপুরি সাধারণ লাগছিল না, তবে আগের মতো এতটা রাজকীয়ও লাগছিল না। দুজনে শহরের পেছনের গলিগুলো দিয়ে রওনা হলো। দুপুরবেলা হওয়ায় বেশিরভাগ মানুষই ছায়ায় জিরোচ্ছিল। করিম আগে আগে চলছিল আর নূর তার পেছনে। এক জায়গায় একটি শিশু নূরের দিকে খুঁটিয়ে তাকালো। করিম শিশুটির দিকে হাত নাড়িয়ে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিল।
কোনো বড় ধরনের বাধা ছাড়াই দুজনে শহরের বাইরে পৌঁছে গেল। সুলেমান দরিয়াইর কুড়ে ঘরটি যখন নজরে এলো, তখন করিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দরজায় টোকা দিল। আগের মতোই এক দীর্ঘ নীরবতা, তারপর সেই চেনা কণ্ঠস্বর, কে? করিম বলল, আমি করিম। এবার দরজাটি দ্রুত খুলে গেল। সুলেমান দরিয়াই বাইরে উকি দিল এবং করিমকে দেখল। তারপর নূরকে দেখা মাত্রই বুড়োর চোখ দুটো জলে ভরে উঠল। সে শুধু একটি শব্দ উচ্চারণ করল, নূর। নূরও তার দিকে তাকালো। প্রথমে চিনতে পারেনি, তারপর ভালো করে লক্ষ্য করার পর তার মুখে চেনা ভাব জেগে উঠল। সে বলল, সুলেমান, তুমি? সুলেমান বলল, ভেতরে এসো, ভেতরে এসো, জলদি। তিনজন ভেতরে গেল এবং দরজা বন্ধ হয়ে গেল। কুড়ে ঘরের ভেতরে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। সুলেমান নূরের দিকে তাকিয়ে রইল, যেন নিজের চোখকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। নূর জিজ্ঞেস করল, আমার আব্বু? সুলেমান চোখ নামিয়ে নিল। এই উত্তরটিও করিমকে অনেক কিছু বুঝিয়ে দিল। সুলেমান বলল, তিনি আর নেই। সুলেমান বলল, মা, সেই রাতটি যা ঘটেছিল, সেই রাতটি আজ অনেক পুরনো হয়ে গেছে। নূর চুপ করে রইল। তার চোখে কোনো পানি এলো না, যেন সেই কষ্টটা এতই গভীর ছিল যে চোখের জল পর্যন্ত পৌঁছতেও সময় লাগবে। সুলেমান কিছুক্ষণ পর বলল, করিম, তুমি যা করেছ তা সহজ ছিল না, কিন্তু এখন সামনে যা আসবে তা আরও কঠিন। করিম জিজ্ঞেস করল, কি বলতে চাচ্ছেন? সুলেমান বলল, জাহাজে আগুন কেউ একজন লাগিয়েছিল। ওটা কোনো দুর্ঘটনা ছিল না, আর যে আগুন লাগিয়েছিল তার বংশধরেরা এখনও বেঁচে আছে, তার ওয়ারিশরা এখনও এই শহরেই আছে। করিমের কপালে ভাঁজ পড়ল। সে জিজ্ঞেস করল, কে সে? সুলেমান উত্তর দেবার আগে এক মুহূর্ত থেমে দরজার দিকে তাকালো, যেন নিশ্চিত হতে চাইছিল যে কেউ আড়ি পেতে শুনছে কিনা। তারপর বলল, সেই আমলে এই শহরের একজন ব্যবসায়ী ছিল, নাম ছিল জিয়াদ। সে বাইরে থেকে ব্যবসায়ী হলেও ভেতর থেকে ছিল প্রতিটা ভালো জিনিসের শত্রু। সুলতান ফখরুদ্দিন যখন এই শহরের কাছাকাছি এসেছিলেন, তখন তার কাছে একটি মানচিত্র ছিল, যাতে এই সমুদ্রের গভীরে থাকা এমন একটি জায়গার সন্ধান ছিল যেখান থেকে অফুরন্ত ধন সম্পদ আহরণ করা সম্ভব। জিয়াদ সেই মানচিত্রের খবর পেয়ে গিয়েছিল। সেই জাহাজে আগুন লাগিয়েছিল যাতে সুলতান মারা যান এবং মানচিত্রটি তার হাতে চলে আসে। করিম জিজ্ঞেস করল, মানচিত্রটি কি সে পেয়েছিল? সুলেমান বলল, না। সুলতান মানচিত্রটি নূরের সেই সিন্দুকের ভেতরেই রেখেছিলেন, যার সাথে ওই পাথরটিও ছিল, এবং সেই সিন্দুকটি ঝড়ের কবলে পড়ে তীরে চলে এসেছিল। করিমের মাথায় এই সমস্ত কিছু বিজলির মতো খেলে গেল। বালির মধ্যে সে যে সিন্দুকটি পেয়েছিল, ওটা আসলে সেই একই সিন্দুক ছিল, এবং তাতে মানচিত্রটিও থাকার কথা ছিল। সে সিন্দুকটির কথা মনে করার চেষ্টা করল। ওটাতে তো শুধু পাথরটিই ছিল। মানচিত্রটি কি তাহলে অন্য কোথাও ছিল? সুলেমান যেন তার মনের কথা পড়ে ফেলল। সে বলল, মানচিত্রটি পাথরের ভেতরেই আছে। করিম অবাক হয়ে পাথরটির দিকে তাকালো। সুলেমান বলল, যখন ওটা জ্বলে ওঠে আর তুমি ওটাকে নিয়ে পানির নিচে যাও, তখন ওটা পথ দেখায়। তুমি খেয়াল করে থাকবে, তুমি সরাসরি সেই জাহাজটির কাছে গিয়ে পৌঁছেছিলে। করিম ভাবল, হ্যাঁ, জাহাজটি ঠিক কোন জায়গায় ছিল তা সে জানত না, তবুও সে সঠিক দিকেই গিয়েছিল। পাথরটিই পথ দেখিয়েছিল। সে শুধু তখন সেটা বুঝতে পারেনি। দীর্ঘ সময় পর নূর প্রথমবারের মতো কথা বলে উঠল, তাহলে সেই ধন সম্পদের জায়গাটি এখনও সেখানেই আছে? সুলেমান বলল, হ্যাঁ, আর জিয়াদের বংশধর করিম, তুমি তাকে চেনো? করিম জিজ্ঞেস করল, কে সে? সুলেমান বলল, মুরাদ খান। সেই নামটি যেন বাতাসে ভেসে করিমের কানে এসে আটকে গেল। মুরাদ খান কোতোয়াল, যার সৈন্যরা ইতিমধ্যেই তার বাড়িতে হানা দিয়েছিল, যার নজর ছিল সেই সিন্দুকটির ওপর। করিমের সামনে এখন সেই ছবিটি পরিষ্কার হয়ে গেল, যা আগে আবঝা ছিল। মুরাদ খান হয়তো সব কিছু জানত, অথবা হয়তো শুধু আন্দাজ করেছিল। সে সেই ধন সম্পদের জায়গাটি জানতে চায়, যা তার দাদার বাবার হাতে আসেনি, আর এই পাথরটিই ছিল সেখানে যাওয়ার পথ। করিম বলল, তাহলে সে পৌঁছনোর আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। নূর তার দিকে তাকালো। তার চোখ দুটো আগের চেয়েও তীক্ষ্ণ লাগছিল, যেন সেই দীর্ঘ ঘুমের পর কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছে। সে বলল, ওই জায়গাটি আমার আব্বুর আমানত ছিল, আর আমি ওটা কোনো ভুল মানুষের হাতে যেতে দেব না। করিম তার দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করল। এই মেয়েটি ভেঙে পড়েনি। 100 বছরের সফর আর বাবাকে হারানোর মতো এত বড় আঘাত সহ্য করেও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সুলেমান বলল,
তবে জলদি করতে হবে। মুরাদ খান পাথরটি খুঁজছে, আর আজ হোক বা কাল সে জানতে পারবেই যে করিমের কাছে এমন কিছু আছে যা তার প্রয়োজন। বাইরে বাতাস বইছিল, কুঁড়েঘরের দেওয়ালগুলো হালকা কেঁপে উঠল। করিম পাথরটি হাতের তালুতে রাখল এবং তার নীল আভা দেখল। সেই আলোয় এখন এক নতুন অর্থ খুঁজে পাওয়া গেল। এটি শুধু পানির নিচে শ্বাস নেওয়ার কোনো জিনিস ছিল না, এটি ছিল এক পুরনো আমানতের প্রদীপ, এক বাবার তার মেয়ের কাছে করা ওয়াদা, এবং এমন এক পথ যা শত শত বছর ধরে কারো আশার অপেক্ষায় ছিল। করিম নূরের দিকে তাকালো, তারপর সুলেমানের দিকে, এবং এরপর সে বলল, ঠিক আছে, তাহলে আগামীকাল রাতে আমরা যাব। সেই রাতে সুলেমানের কুঁড়েঘরে 3 জন বসেই কাটালো। বাইরে বাতাস ছিল আর আকাশে মেঘ ছিল যা চাঁদকে বারবার আড়াল করছিল আর উঁকি দিচ্ছিল। সুলেমান আগুন জ্বালালো এবং তার সামনে বসে কথাবার্তা চলল, দীর্ঘ ও জরুরি কথাবার্তা। সুলেমান জানালো যে সমুদ্রের গভীরে যে জায়গাটি আছে তা সাধারণ কোনো ধন সম্পদ নয়। সুলতান ফখরুদ্দিন ওটা লুট করতে আসেননি, বরং নিরাপদে রাখতে চেয়েছিলেন, কারণ সেই সম্পদ ছিল তার প্রজাদের, যা অন্যায়ভাবে জড়ো করা হয়েছিল, এবং সুলতান তা ফিরিয়ে দিতে চেয়েছিলেন। জিয়াদের এই বিষয়টিই সহ্য হয়নি। নূর একথা শুনে চুপ হয়ে রইল। আগুনের শিখার দিকে তার চোখ দুটি স্থির ছিল, এবং তার চোখে এমন এক অভিব্যক্তি ছিল যা কষ্ট আর নির্ণয়ের মাঝামাঝি কোনো জায়গায় থাকে। করিম জিজ্ঞেস করল, সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য কি করতে হবে? সুলেমান বলল, পাথরটি পথ দেখাবে, কিন্তু সেখানে পৌঁছানোর পর যা হবে তা পাথরের ক্ষমতার বাইরে, সেটা তোমার হাতের কাজ। করিম জিজ্ঞেস করল, আর নূর? সুলেমান নূরের দিকে তাকালো এবং বলল, তার গলার লকেট আর তোমার পাথর, এই দুটি জিনিস মিলে সেই জায়গার দরজা খোলে, একা কোনো একটি দিয়ে তা খুলবে না। করিম এবং নূর একে অপরের দিকে তাকালো। এই প্রথমবার দুজনে অনুভব করল যে এই সফর একা কোনো একজনের নয়। রাত গভীর হল। নূর কুঁড়েঘরের এক কোণে শুয়ে পড়ল। সুলেমান তার জন্য একটি পুরনো দড়ি বিছিয়ে দিয়েছিল। করিম বাইরে বেরিয়ে এলো এবং কিছু সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রইল। তার আব্বুর কথা মনে পড়ল। ইউসুফ বাড়িতে ছিল এবং সে জানত না করিম কোথায় আছে। করিম ভাবল, আগামীকাল সকালে বাড়ি গিয়ে দেখা করা খুব জরুরি। এটা এমন একটা কাজ ছিল যা সে এড়িয়ে যেতে পারত না। পরদিন খুব ভোরে করিম বাড়ি ফিরে এলো। ইউসুফ দরজার কাছেই ছিল। সারা রাত ঘুমায়নি, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। করিম তাকে সব কিছু খুলে বলল, জাহাজ, নূর, সুলেমান এবং মুরাদ খানের সেই পুরনো রহস্যের কথা। ইউসুফ সব শুনতে লাগল। করিম যখন থামল, তখন ইউসুফ বলল, বাবা, মুরাদ খান কোনো ছোটোখাটো মানুষ নয়। তার কাছে সৈন্য আছে, ক্ষমতা আছে, আর এই শহরে তার একটা ভয় আছে। করিম বলল, আমি জানি। ইউসুফ বলল, তাহলে সব জেনে বুঝেই যাচ্ছ? করিম বলল, হ্যাঁ। ইউসুফ একটা দীর্ঘ শ্বাস ফেলল, তারপর উঠে ঘরের এক কোণে গেল এবং দেয়ালের উঁচুতে থাকা একটি পুরনো গিট খুলল। সেখান থেকে সে একটি ছোট্ট ছুরি বের করল, পুরনো হলেও বেশ ধারালো। সে সেটি করিমের হাতে দিয়ে বলল, এটা তোমার দাদার ছিল। করিম ছুরিটি হাতে নিল এবং বাবার দিকে তাকালো। দুজনের মধ্যে কোনো কথা হলো না, তবে যা ছিল তা কথার চেয়েও অনেক ভারী ছিল। সেই সকালেই শহরে অন্য কিছু ঘটছিল। মুরাদ খানের গুপ্তচর রাতে খবর দিয়েছিল যে করিমকে সন্ধ্যায় শহরের বাইরের দিকে কোনো এক মেয়ের সাথে যেতে দেখা গেছে। মেয়েটির পোশাক ছিল অদ্ভুত, ওপরে একটা পুরুষালী জামা, কিন্তু নিচে এমন কিছু যা সাধারণ ছিল না। মুরাদ খান এই খবরটি নিয়ে অনেকক্ষণ ভাবল। সে পাথরটি খুঁজছিল, কিন্তু এখন নতুন বিষয় সামনে এসছে। মেয়েটি কে? মুরাদ খানের বাড়িতে তার একটা পুরনো বই ছিল, তার পরদাদা জিয়াদের বই। তাতে সব কিছু লেখা ছিল, জাহাজের কথা, সুলতানের কথা, সেই ধন সম্পদের জায়গার কথা, এবং আরও একটি কথা, শাহজাদি নূরের গলার লকেট, যা ছিল সেই ধন সম্পদের দ্বিতীয় চাবি। মুরাদ খান বইটি খুলল এবং সেই অংশটি আবারও পড়ল। তারপর সে তার সবচেয়ে বিশ্বস্ত সৈন্যকে ডেকে পাঠালো, যার নাম ছিল বদর, লম্বা চওড়া কাঁধের এবং বেশি প্রশ্ন না করা এক লোক। মুরাদ খান বলল, করিমকে খুঁজে বের করো, তার সাথে যে মেয়েটি আছে তাকে ধরো এবং এখানে নিয়ে এসো, জীবিত এবং অক্ষত অবস্থায়। বদর তখনই বেরিয়ে পড়ল। ওদিকে দুপুরের দিকে করিম সুলেমানের কুঁড়েঘরে ফিরে এলো। নূর ততক্ষণে জেগে উঠেছে এবং সুলেমানের সাথে কথা বলছে, পুরনো দিনের কথা, তার আব্বুর কথা। করিম আসতেই কথাবার্তা থেমে গেল। সুলেমান বলল, আজ রাত পর্যন্ত অপেক্ষা করো, অন্ধকারের মধ্যে যাওয়াটাই ভালো হবে। করিম রাজি হল, কিন্তু দুপুরে করিম যখন বাইরে পানি আনতে গেল, তখন সে দূর থেকে এক লোককে দেখতে পেল। সে কুঁড়েঘরের দিকে তাকিয়েছিল,
তাকে সাধারণ কোনো পথচারী বলে মনে হচ্ছিল না। তার পা দুটো থমকে ছিল এবং নজর এক জায়গায় স্থির ছিল। করিম সঙ্গে সঙ্গে ভেতরে ফিরে এসে সুলেমানকে জানালো। সুলেমানের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, যাও, এক্ষুনি যাও, পেছনের পথ দিয়ে। করিম নূরের দিকে তাকালো। নূর উঠে দাঁড়ালো। তাকে কিছু বলার প্রয়োজন ছিল না, সে সব বুঝে গিয়েছিল। সুলেমান বলল, কুড়েঘরের পেছনে একটি পুরনো পথ আছে যা সরাসরি তীরের দিকে চলে গেছে, ওই পথ দিয়ে যাও। করিম জিজ্ঞাসা করল, আর আপনি? সুলেমান বলল, আমি এখানেই থাকব, ওই লোকটা এখানে কিছুই পাবে না। করিম এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু সুলেমান হাত নেড়ে বলল, যাও। করিম ও নূর পেছনের পথ দিয়ে বেরিয়ে গেল। পথটি ছিল পাথুরে এবং কাঁটাছোপে ভরা। দুজনে দ্রুত চলল, কোনো কথা বলল না, শুধু হেঁটেই চলল। তীরে যখন পৌঁছল তখন সন্ধে হতে আরও কিছুটা সময় বাকি ছিল। করিম পানির দিকে তাকালো। নূর তার পাশেই দাঁড়িয়েছিল। তারা দুজনেই জানত যে অন্ধকারের জন্য অপেক্ষা করা সম্ভব নয়। ওই লোকটা যদি পথ চিনে ফেলে তবে সে এখানেও চলে আসবে। করিম বলল, এখনই যেতে হবে। নূর এক মুহূর্ত ভাবল এবং বলল, ঠিক আছে। দুজনে পানিতে নামল। নূরের পানির নিচে শ্বাস নেমার অভ্যাস ছিল। তার গলার লকেটটি তার জন্য ঠিক সেই কাজটাই করত যেটা করিমের জন্য পাথরটি করত। করিম পাথরটি হাতের তালুতে নিল এবং নূরের দিকে তাকালো। নূর তার লকেটটি ধরল। দুজনে একসাথে পানিতে ডুব দিল। পানির নিচে এক অদ্ভুত কাণ্ড ঘটল। যখন করিমের পাথর এবং নূরের লকেট একসাথে পানিতে এলো এবং দুটির আভা এক হয়ে মিশে গেল, তখন পানির রং বদলে গেল। প্রথমে নীল, তারপর গাঢ় নীল, আর তারপর এমন এক আলো তৈরি হলো যা পথ দেখাতে দেখাতে এগিয়ে চলল, যেন কেউ পানির নিচে প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছে। করিমকে আর ভাবতে হলো না, আলোই তাকে দিক নির্দেশনা দিচ্ছিল। সে সেই আলোর পিছু পিছু চলল এবং নূরও তার সাথেই ছিল। তারা সেই ডুবে যাওয়া জাহাজটির কাছে পৌঁছল। নূর জাহাজটি দেখল। তার চোখ দুটো এক অদ্ভুত অনুভূতিতে স্থির হয়ে গেল। এটা তার আব্বুর জাহাজ ছিল, এটা তার জীবনেরই একটা অংশ ছিল। করিম তার দিকে তাকালো। নূরের চোখে পানি ছিল, কিন্তু পানির নিচে চোখের পানি আর সমুদ্রের পানির মাঝে কোনো পার্থক্য থাকে না। দুজনে জাহাজের সেই দরজাটির দিকে গেল না যেখান দিয়ে করিম আগে ভেতরে প্রবেশ করেছিল, বরং নূর জাহাজের নিচের অংশের দিকে ইশারা করল। করিম দেখল জাহাজের খোলে আরেকটি দরজা ছিল যা বালিতে অর্ধেকটা ডুবেছিল। নূর সেই দরজাটির কাছে গেল। সে তার লকেটটি তুলে ধরল এবং করিম তার পাথরটি। দুটি জিনিসকে একসাথে সেই দরজার মাঝখানে আনা হলো এবং এক গভীর কম্পনের সাথে দরজাটি নড়ে উঠল। বালি সরে গেল এবং পথ উন্মুক্ত হল। ভেতরে যা ছিল তা করিমের কল্পনারও বাইরে ছিল। একটা বড় ঘর, জাহাজের খোলের ভেতরের অংশ, কিন্তু তাতে কোনো পানি ছিল না। কোনো জাদু ছিল নাকি পুরনো কোনো কারিগরি, কিন্তু সেই ঘরে বাতাস ছিল, আলো ছিল এবং সবকিছু ঠিক সেভাবেই রাখা ছিল যেভাবে শত শত বছর আগে রাখা হয়েছিল। দেয়ালের পাশে বড় বড় সিন্দুক রাখা ছিল। মাঝখানে একটি টেবিল ছিল যার ওপর লেখা একটি কাগজ রাখা ছিল। কাগজটি হলুদ হয়ে গিয়েছিল, তবে পড়া যাচ্ছিল। নূর সামনে এগিয়ে গেল এবং সেটি তুলে নিল, পড়ল, আর তার চোখ দুটো জলোচ্ছ্বাসে ভরে উঠল। করিম জিজ্ঞেস করল, কি হয়েছে? নূর কম্পিত কণ্ঠে বলল, এটা আমার আব্বুর চিঠি, আমার জন্য। করিম চুপ করে রইল। নূর সেই চিঠিটি পড়তে লাগল, একেবারে একা, পরম নীরবতায়। করিম অন্য পাশে গিয়ে দাঁড়াল। কিছু মুহূর্ত এমন হয় যাতে অন্য কেউ অংশীদার হতে পারে না। ওগুলো শুধু সেই মানুষেরই একান্ত নিজস্ব হয় যার জন্য মুহূর্তগুলো তৈরি হয়েছে। করিম তা জানত। কিছুক্ষণ পর নূর চিঠিটি আবার টেবিলের ওপর রেখে দিল। সে চোখ মুছে করিমের দিকে ফিরিল। সে বলল, আব্বু লিখেছেন, এই ধনসম্পদ প্রজাদের, যাদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়েছিল। এটি তাদের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ ছিল, এখন এটি তোমার কাজ। করিম ভাবল, এটা সহজ হবে না, তবে সে মুখে বলল, হবে। দুজনে পিছন ফিরে রওনা হলো। বাইরে বের হলো, ওপরের দিকে ভেসে উঠে তীরের কাছে চলে এলো। ততক্ষণে সাঁঝ নেমে এসেছে। আকাশে তখন কমলা ও লাল রঙের মেলা। তীরে আসতেই করিম দেখল দূর থেকে দুজন মানুষ এই দিকেই আসছে, দ্রুত কদমে। তাদের মধ্যে একজন ছিল লম্বা এবং চওড়া কাঁধের। করিম এক পলকেই চিনে ফেলল, বদর। করিম নূরের হাত ধরে বলল, পালাও। করিম এবং নূরের পা বালির ওপর দিয়ে দ্রুত ছুটতে লাগল। গোধূলির ম্লান আলোয় তীরের বালি কিছুটা গোলাপি আভা ছড়াচ্ছিল, কিন্তু করিমের সেই রূপ দেখার কোনো অবকাশ ছিল না। তার নজর ছিল শুধু সেই দুটি অবয়বের ওপর যারা দূর থেকে এই দিকেই এগিয়ে আসছিল।
বদরের হাঁটার ধরন দেখেই চেনা যেত। সে দ্রুত হাঁটত, কিন্তু কোনো তাড়াহুড়ো দেখাতো না, যেন তার পূর্ণ বিশ্বাস ছিল যে যে পালাচ্ছে সে ধরা পড়বেই। করিম নূরের হাত শক্ত করে ধরল এবং তীর থেকে সরে গিয়ে শহরের পুরনো গলিগুলোর দিকে দৌড় দিল। সেই গলিগুলো ছিল সরু, যেখানে বাঁক ছিল অনেক বেশি আর আলো ছিল কম। নূর যে এত জোরে দৌড়াতে পারে তা করিমকে অবাক করল। সে হাঁপানো ছাড়াই করিমের সাথে কদমে কদম মিলিয়ে ছুটে চলল। প্রথম গলিতে মোড় নিল, তারপর দ্বিতীয়টিতে, এরপর তৃতীয়টিতে। পেছন ফিরে তাকাতেই দেখল বদর আর তার সঙ্গী তখনও পিছু ছাড়েনি, বরং আরও কাছে চলে আসছে। করিম এক মুহূর্তের জন্য থামল। তার শ্বাস প্রশ্বাস তখন দ্রুত চলছিল। সে চারপাশ দেখল। কাছেই একটি পুরনো বাড়ির দেওয়াল ছিল, যার পেছনে একটি সরু খালি জায়গা ছিল। করিম ছোটবেলায় প্রায়ই এখানে লুকিয়ে খেলত। সে নূরকে টেনে নিল এবং দেওয়ালের পেছনে দুজনে গুটিসুটি মেরে লুকিয়ে পড়ল। বদর এবং তার সঙ্গী সেই গলিতে প্রবেশ করল। পাথরের ওপর তাদের বুটের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। 1, 2, 3। করিম নিজের শ্বাস চেপে রাখল। নূর তার ঠিক পাশেই ছিল। তার পিঠ দেওয়ালের সাথে ঠেকেছিল এবং চোখ দুটো ছিল বন্ধ, যেন কোনো পুরনো অভ্যাসবশত সে বিপদকে অনুভব করতে পারছিল। বদরের গলার আওয়াজ শোনা গেল, ধীমে অথচ কর্কশ। গেল কোথায়? তার সঙ্গী বলল, সামনে চলে গেছে বোধহয়। একটি দীর্ঘ নীরবতা, তারপর বুটের আওয়াজ সামনের দিকে এগিয়ে গেল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। করিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বেশি সময়ের জন্য নয়। এই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। আসল বিপদ তো এখনও বাকি। সে নূরের দিকে তাকালো। নূরের চোখ দুটি খুলে গিয়েছিল এবং তার মুখে সেই স্থিরতা ছিল যা করিমের প্রথম দিন থেকেই অদ্ভুত লাগত। খুব বেশি ঘাবড়াহাটও নেই, আবার একদম বেপরোয়া ভাবও নেই, বরং এমন এক পরম শান্তি যা কোনো গভীর মূলের বিশাল বৃক্ষে দেখা যায়। নূর আলতো স্বরে জিজ্ঞেস করল, এখন কোথায়? করিম ভাবল, সুলেমানের কুঁড়েঘরে আর ফিরে যাওয়া যাবে না। যে লোকটি সেখানে পাহারা দিচ্ছিল সে এতক্ষণে সেখানে পৌঁছে গেছে অথবা পৌঁছানোর পথে আছে। বাড়ি, ইউসুফের বাড়িও নিরাপদ ছিল না, কারণ মুরাদ খান জানত করিম সেখানেই থাকে। করিমের মাথায় একের পর এক সব পথ বন্ধ হয়ে আসছিল। তারপর তার মনে পড়ল বন্দরের কাছে জেলেদের একটা পুরনো কুঁড়েঘর ছিল, যা বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে। তার মালিক মারা গেছেন এবং তার ওয়ারিশরা শহর ছেড়ে চলে গেছেন। সেই জায়গাটি কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ ছিল না, বরং এই কারণেই উপযুক্ত ছিল যে সেখানে কিছু ছিল না, কেউ ছিল না এবং কেউ সেদিকে নজরও দিত না। করিম বলল, আমার সাথে এসো। অন্ধকার আরও ঘনীভূত হচ্ছিল। দুজনে গলিপথ ধরে ধরে বন্দরের দিকে এগিয়ে চলল। কখনো থামছিল, দেখছিল, তারপর আবার এগোচ্ছিল। সেই পুরনো কুঁড়েঘরের দরজাটি ছিল পচা কাঠের, যা করিমের একটা ধাক্কাতেই খুলে গেল। ভেতরে ধুলোবালি, মাকড়সার জাল আর একটা পুরনো ভাঙা চৌকি ছিল, তবে চালটা ঠিকঠাক ছিল এবং দেয়ালগুলো দাঁড়িয়েছিল। করিম দরজাটা ভেজিয়ে দিয়ে ভেতরে বসল। নূরও বসল। বাইরে রাত নেমে এসেছে। দূর থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছিল, সেই পুরনো ঢেউয়ের ছন্দ যা করিম ছোটবেলা থেকে শুনে আসছে। করিম পাথরটি বের করল। তার হালকা নীল আভা সেই অন্ধকার কুঁড়েঘরে একটি প্রদীপের মতো জ্বলছিল। নূরও তার লকেটটি হাতে নিল এবং দুজনের আলো মিলেমিশে একটা হালকা নীল আলো তৈরি করল, যা সেই ছোট্ট জায়গাটির জন্য যথেষ্ট ছিল। নূর বলল, যে ধন সম্পদ আমরা দেখেছি তা ফিরিয়ে দেওয়ার উপায় কি? করিম ভাবল, এই প্রশ্নটা তার নিজের মাথাতেও ঘুরপাক খাচ্ছিল। সম্পদ সেখানে ছিল, সমুদ্রের গভীরে একটা বন্ধ ঘরে। ওটাকে বাইরে বের করা ছিল প্রথম কাজ, আর তারপর সেটাকে এই শহরের গরিব মানুষদের কাছে পৌঁছে দেওয়া, যাদের কাছ থেকে ওগুলো জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত কিছু তখন করতে হবে যখন মুরাদ খানের সৈন্যরা তাদের পেছনে লেগে আছে, যখন কোতোয়ালের নজর তাদের ওপর, এবং যখন তারা নিজেরা মাত্র দুজন মানুষ, যাদের পাশে এক বুড়ো নাবিক ছাড়া আর কেউ নেই। করিম বলল, প্রথমে আমাদের আব্বুর সাথে দেখা করতে হবে। নূর জিজ্ঞেস করল, তার বাড়িতে যাওয়া কি ঠিক হবে? করিম বলল, রাত অনেক গভীর, কেউ দেখবে না, আর আমার তাকে প্রয়োজন। সে শুধু একজন জেলে নয়, ইউসুফ এই শহরকে আমার চেয়ে অনেক ভালো চেনে, প্রতিটি গলি, প্রতিটি মানুষ, প্রতিটি পথ। নূর মাথা নেড়ে সায় দিল। মধ্যরাত্রির দিকে দুজনে ইউসুফের কুঁড়েঘরের উদ্দেশ্যে রওনা হলো। অত্যন্ত সতর্কতার সাথে তারা পথ পার হলো, ভেতরের গলিগুলো দিয়ে, দেয়ালের ছায়ায় ছায়ায়। করিম ইশারা করতেই কুঁড়েঘরের দরজার সেই পুরনো চাটাইটি হালকা নড়ে উঠল। ইউসুফ জেগেই ছিল। সম্ভবত এই সব কিছু শুরু হওয়ার পর থেকে সে সারা রাত জেগে কাটাত। সে চাটাইটি তুলল এবং করিমকে দেখল।
তারপর তার পেছনে নূরকে। বুড়ো জেলের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় জেগে উঠল। তারপর সে পিছিয়ে গিয়ে বলল, ভেতরে এসো। তিনজনে ভেতরে বসল। কোনো চিরাগ জ্বালানো হলো না। অন্ধকারে কথা বলাই শ্রেয় ছিল। করিম ইউসুফকে সবকিছু খুলে বলল, বদরের পিছু নেওয়া, কুড়েঘর থেকে পালানো, সেই বন্ধ ঘরের ধনসম্পদ এবং সুলতানের চিঠি। ইউসুফ শুনতে লাগল, একবারের জন্যেও বাধা দিল না। করিম যখন থামল, তখন ইউসুফ বলল, মুরাদ খান আগামীকাল সকালের মধ্যে সব জেনে যাবে। তার গুপ্তচরেরা পুরো শহরে ছড়িয়ে আছে। করিম বলল, তাহলে আমাদের কাছে শুধু এই একটি রাতই সময় আছে। ইউসুফ কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে বলল, শহরে 5 জন বুড়ো জেলে আছে যাদের উপর আমি ভরসা করি। তারা কারো সামনে মাথা নওয়ায়নি, এমনকি মুরাদ খানেরও নয়। তারা যদি জানতে পারে যে প্রজাদের লুটে নেওয়া ধনসম্পদ ফিরে আসতে চলেছে, তবে তারা অবশ্যই হাত বাড়াবে। করিম জিজ্ঞেস করল, কিন্তু তাদের কি রাতে ডাকা সম্ভব? ইউসুফ বলল, এই শহরের জেলেরা রাতেই জেগে থাকে বাবা, রাতই তাদের আসল সময়। ইউসুফ উঠল এবং বাইরে চলে গেল। করিম ও নূর সেখানেই বসে রইল। নূর প্রথমবারের মতো সেই কুড়েঘরটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মাটির দেওয়াল, খড়ের চাল, একটা ভাঙা চৌকি। সে মৃদু স্বরে বলল, তোমার আব্বু খুব ভালো মানুষ। করিম বলল, হ্যাঁ। নূর বলল, আমার আব্বু ঠিক এমনই ছিলেন। বাদশা ছিলেন, কিন্তু তার মনে গরিবের জন্য চিন্তা ছিল। দুজনেই চুপ হয়ে গেল। সেই নীরবতার মাঝে এমন একটা কথা ছিল যা না বলেও দুজনেই বুঝতে পারছিল। দুটি ভিন্ন পৃথিবীর দুজন মানুষ এখন একই উদ্দেশ্যে এক হয়েছে। আধ ঘন্টার মধ্যে ইউসুফ ফিরে এলো। তার পেছনে ছিল 5 জন বুড়ো জেলে। সবারই বয়স হয়েছে, কিন্তু কাঁধগুলো মজবুত, এবং সবার চোখে ছিল সেই নীরব বুদ্ধিমত্তা যা সমুদ্রের সাথে জীবন কাটানো মানুষের থাকে। ইউসুফ তাদের বেশি কিছু বলেনি, শুধু এটুকুই বলেছিল যে এমন একটা জিনিস আছে যেটা এই শহরের, এবং সেটাকে ফিরিয়ে আনতে হবে, আর মুরাদ খান তা আত্মসাৎ করতে চায়। তারা কোনো প্রশ্ন করল না। শুধু একজন বৃদ্ধ বলল, বলো কি করতে হবে? করিম বলল, সমুদ্রের গভীরে যেতে হবে, ওপর থেকে সিন্দুক টেনে তুলতে হবে। সেটার জন্য দড়ি লাগবে, মজবুত নৌকা লাগবে, এবং এমন কিছু হাত লাগবে যা রাতের অন্ধকারেও বৈঠা চালাতে পারে। জেলেরা একে অপরের দিকে তাকালো। একজন বলল, নৌকা আছে। দ্বিতীয়জন বলল, দড়ি আছে। তৃতীয়জন বলল, আমরা প্রস্তুত। সেই রাতের অন্ধকার তাদের কাজে সাহায্য করল। চাঁদ মেঘের আড়ালে ছিল এবং তীর সম্পূর্ণ খালি। 2টি নৌকা পানিতে নামল। একটিতে ছিল ইউসুফ ও 3 জন জেলে, অন্যটিতে করিম, নূর এবং 2 জন জেলে। নৌকাগুলো বৈঠার নাপে মেপে চলতে লাগল। এত জোরেও নয় যে শব্দ হয়, আবার এত আস্তেও নয় যে সময় ভুরিয়ে যায়। করিম পাথরটি ধরে বসেছিল এবং পাথরের আভা পানির ওপর থেকেই পথ দেখাচ্ছিল, যেন নিচের সেই দুনিয়াটি ওপর থেকেও তাকে চিনতে পারছিল। যখন তারা সেই জায়গার ঠিক ওপরে পৌঁছল যেখানে সমুদ্রের গভীরে জাহাজটি ডুবেছিল, তখন করিম হাত তুলে থামার ইশারা করল। নৌকাগুলো থামল। করিম নূরের দিকে তাকালো। নূর তার লকেটটি ধরল। দুজনে একে অপরের দিকে তাকালো এবং কোনো কথা না বলেই পানিতে নেমে গেল। এবার নিচে যাওয়াটা অন্যরকম ছিল। তাড়াহুড়ো ছিল, তবে কাজটা ছিল সুসংগঠিত। পাথর এবং লকেট দুটো একসাথে জ্বলে উঠল, এবং আলোর সেই চেনা পথটি আবার তৈরি হয়ে গেল। জাহাজের খোলের ভেতরের দরজাটি খুলল। ঠিক আগের মতোই সেই গভীর কম্পন আর বালি সরে যাওয়া। ভেতরে সেই ঘরটিই ছিল, ঠিক যেভাবে তারা রেখে গিয়েছিল। সিন্দুকগুলো সব ওখানেই ছিল। করিম দড়ির একটা প্রান্ত যা ওপরের নৌকার সাথে বাঁধা ছিল সেটি নিজের কোমর থেকে খুলল এবং প্রথম সিন্দুকের হাতলের সাথে বাঁধল। এরপর সে ওপরের দিকে টানার ইশারা করল। দড়িটি টান টান হলো এবং সিন্দুকটি ধীরে ধীরে ওপরে উঠতে লাগল, একটার পর একটা। সেখানে 10টি সিন্দুক ছিল। খুব বড় ছিল না, তবে বেশ ভারী ছিল। করিম এবং নূর মিলে কাজ করল। নূর সিন্দুকটি সরাচ্ছিল আর করিম দড়ি বাজছিল। ওপর থেকে জেলেরা তা টেনে তুলছিল। কাজটা ধীর গতির ছিল, তবে চলতে থাকল। যখন শেষ সিন্দুকটি বাঁধা হচ্ছিল, তখন করিম শেষবারের মতো ঘরটির দিকে তাকালো। টেবিলের ওপর সেই চিঠিটি তখনও পড়েছিল। করিম সেটি তুলে নূরের দিকে তাকালো। নূর মাথা নেড়ে সায় দিল, নিয়ে নাও। করিম সেটি তার জামার ভেতরে গুজে রাখল। যখন দুজনে সেই ঘর থেকে বের হলো এবং দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে গেল, তখন করিমের মনে হলো যেন একটি পুরনো দীর্ঘশ্বাস মুক্ত হলো। 100 বছরের পুরনো এক দীর্ঘশ্বাস, কোনো এক বাবার, কোনো এক প্রজাকুলের। ওপর আসার পর দেখা গেল সব কটি সিন্দুক নৌকায় তোলা হয়ে গেছে।
সিন্দুকের ভেতরে কি আছে জেলেরা তা নিয়ে কোনো প্রশ্ন করল না। তারা শুধু দেখল এবং চুপ থাকল। ইউসুফ তার ছেলেকে পানি থেকে উঠে আসতে দেখল, আর তখন তার মুখে যে অভিব্যক্তি ফুটে উঠল তা ছিল সেই বাবার অনুভূতি যে নিজের সন্তানকে প্রতিবার বিপদ থেকে ফিরে আসতে দেখে স্বস্তির নতুন এক নিঃশ্বাস ফেলে। ফেরার পথে নৌকোগুলো ধীর গতিতে চলল। অন্ধকার তখনও বাকি ছিল, রাতের সবচেয়ে গভীর প্রহর, যা ভোরের ঠিক আগে আসে। তীরে সিন্দুকগুলো নামানো হলো এবং সেই পুরনো বন্ধ কুড়ে ঘরটিতে রাখা হলো, যেখানে করিম ও নূর আগে আশ্রয় নিয়েছিল। এই জায়গাটি তখনও সবচেয়ে নিরাপদ ছিল, তবে ভাগ্য তখনও আরেকটি পরীক্ষা বাকি রেখেছিল। যখন শেষ সিন্দুকটি কুড়ে ঘরে রাখা হচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে এক ভারী ও কর্কশ আওয়াজ ভেসে এলো, থামো। ওটা বদর ছিল, আর তার পেছনে মশাল হাতে এবং কোমরে তলোয়ার বাঁধা 4 জন সৈন্য। সে ওই পুরনো কুড়ে ঘরের দরজা খোলা দেখে থমকে দাঁড়িয়েছিল। এখন সে দরজায় দাঁড়িয়েছিল করিম, নূর, ইউসুফ এবং 5 জন বুড়ো জেলের সামনে। বদরের নজর সিন্দুকগুলোর ওপর পড়ল, আর তার ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, মুরাদ খান সাহেব বলেছিলেন যা কিছু পাবে নিয়ে আসবে। করিম সামনে এগিয়ে এলো। তার হাতে ছিল তার দাদার দেওয়া ছুরি, পুরনো হলেও ধারালো। বদর তার দিকে তাকিয়ে হালকা হাসল এবং বলল, একটা ছুরি দিয়ে কি হবে ছেলে? করিম কোনো উত্তর দিল না। সে পাথরটি বের করে হাতের তালুতে রাখল। পাথরটির নীল আভা সেই অন্ধকার কুড়ে ঘরে ছড়িয়ে পড়ল, এতটাই তীব্র যা আগে কখনো ছিল না। সৈন্যরা এক পা পিছিয়ে গেল। তারা এমন আলো আগে কখনো দেখেনি। বদরের হাসি কিছুটা ম্লান হলো, কিন্তু সেই নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। নূরও সামনে এগিয়ে এলো। সে তার লকেটটি তুলে ধরল। দুজনের আলো এক হয়ে মিশে গেল। নীল আলো পুরো কুড়ে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, দরজা দিয়ে বাইরে গিয়ে গলিপথকে আলোড়িত করল। সৈন্যদের মশালগুলো সেই আলোর সামনে ফিকে হয়ে গেল। এক সৈন্য বলে উঠল, এটা কি? অন্যজন পিছিয়ে গেল। বদর তাদের থামানোর চেষ্টা করলেও মানুষ সেই জিনিসটাকেই ভয় পায় যা সে বুঝতে পারে না, আর ওই 4 জন বুঝতে পারছিল না যে এটা আসলে কি। ঠিক তখনই বাইরে থেকে অনেকের আওয়াজ ভেসে এলো। ইউসুফ সেই রাতে আরও একটা কাজ করেছিল। সে শুধু ওই 5 জন জেলেকেই নিয়ে আসেনি, বরং সে শহরের সেই সব মানুষকে খবর দিয়েছিল যারা মুরাদ খানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। দোকানদার, তাঁতি, কসাই, কামার, তারা সবাই সেখানে চলে এসেছিল। তাদের হাতে লাঠি ছিল আর মুখে ছিল সেই জেদ যা মানুষ দীর্ঘ সময়ে অত্যাচারিত হওয়ার পর একবার যখন রুখে দাঁড়ায় তখন দেখা যায়। গলিতে 50 জনেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। বদর পেছন ফিরে তাকালো। সে বুদ্ধিমান ছিল, ভুল ছিল না, শুধু ভুলের পক্ষে ছিল। সে দেখল একদিকে নীল আলো আর অন্যদিকে পুরো শহর দাঁড়িয়ে আছে। সে তলোয়ার বের করল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। এরপর সে পিছিয়ে গেল এবং সৈন্যরাও তার পিছু নিল। যখন বদর আর তার সৈন্যরা চলে গেল, তখন সেই গলিতে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর কেউ কোনো কথা বলল না। সবাই শুধু ভেতরে চলে এলো এবং সিন্দুকগুলোর চারপাশে ঘিরে বসল। করিম সিন্দুকগুলো খুলল। ভেতরে সোনার মুদ্রা, গয়নাগাটি এবং কাপড়ে জড়ানো কিছু পুরনো জিনিসপত্র ছিল। মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল। কারো সাথে সেখানে আসা এক বৃদ্ধা বলল, এগুলো আমাদের বাপ দাদার জিনিস, আমি শুনেছিলাম, কিন্তু বিশ্বাস হতো না। করিম সুলতানের চিঠিটি বের করল। নূর সেটি হাতে নিল এবং উচ্চৈস্বরে পড়তে লাগল, সেই পুরনো ভাষায় যা ছিল ওই শহরের মানুষের মাতৃভাষা। চিঠিতে লেখা ছিল, এই ধন সম্পদ এই শহরের সেই সব মানুষের যাদের কাছ থেকে এগুলো জোরপূর্বক আদায় করা হয়েছিল। যে কেউ এখানে পৌঁছাবে সে যেন এটি এর প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তার উপর রহমত করুন। নূর যখন চিঠি পড়া শেষ করল, তখন সেই জনাকীর্ণ জায়গায় এক অদ্ভুত কান্নার রোল ও স্বস্তি একসাথে মিশে গেল, যেন বংশানুক্রমিক বয়ে চলা কোনো পুরনো বোঝা এক নিমেষেই মাটিতে নামিয়ে রাখা হলো। সেই রাতে মুরাদ খানের কাছে খবর পৌঁছালো যে শহরের মানুষ একজোট হয়েছে এবং ওই বন্ধ কুঁড়ে ঘরের ভেতর কিছু একটা ঘটছে। সে বদরকে ডেকে পাঠালো। বদর তাকে সব কিছু খুলে বলল। মুরাদ খানের মুখ প্রথমে রাগে লাল, তারপর ভয়ে সাদা হয়ে গেল। সে বলল, হুজুর, সৈন্য পাঠান। বদর বলল, হুজুর, পুরো শহর সেখানে উপস্থিত আছে। মুরাদ খান চুপ হয়ে গেল। সে জানত একজন মানুষ 50 জন মানুষের ওপর শাসন করতে পারে, কিন্তু সেই 50 জন মানুষ যখন এক হয়ে যায় তখন তাদের সামনে কোতোয়ারও নিরুপায় হয়ে পড়ে।
পরদিন সকালে যখন শহরের মানুষের ঘুম ভাঙল তখন মুরাদ খান সেখানে ছিল না। রাতের আধারে সে চুপচাপ শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, নিজের কিছু বিশ্বস্ত লোকের সাথে যতটুকু সম্ভব গুটিয়ে নিয়ে। তার কোঠি বন্ধ ছিল, কোতোয়ালির দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। শহরের মানুষ তাকে আর খুঁজে পায়নি, না সেদিন না তারপরে কখনো। কেউ কেউ বলল সে অন্য শহরে চলে গেছে, কেউ বলল সে কোনো জাহাজে চড়ে বসেছে, তবে যে গেছে তার চলে যাওয়ায় কেউ এক ফোঁটা চোখের জলও ফেলেনি। ধন সম্পদের বন্টন ধীরে ধীরে সম্পন্ন হলো। এটা কোনো সহজ কাজ ছিল না, পুরনো হিসেব নিকেশ ছিল না, পুরনো প্রজন্মের মানুষরাও বেঁচে ছিল না। কিন্তু শহরের মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিলেন, যেসব পরিবারে অভাব সবচেয়ে বেশি তাদের আগে, যেসব শিশুর বামা নেই তাদের আগে, এবং যেসব বৃদ্ধার সম্বল বলতে কিছু নেই তাদের আগে দেওয়া হবে। করিম এই পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিল, সবার আগে বা পেছনে নয়, ঠিক সেখানেই ছিল যেখানে তার প্রয়োজন ছিল। সুলেমান দরিয়াই সেসব দিনে শহরে ফিরে এলো। তার কুড়েঘরটি কেউ স্পর্শ করেনি। যে লোকটি সেখানে পাহারা দিতে গিয়েছিল সে ছিল বদরের লোক, আর বদর চলে যাওয়ার পর সেও কোথাও চলে গিয়েছিল। সুলেমান এসে নূরের সাথে দেখা করল। দুজনে অনেক সময় ধরে কথা বলল। করিম দূর থেকে তাদের দেখছিল। সুলেমানের পিঠ নুয়ে পড়েছিল, কিন্তু সেদিন তার মাঝে এমন এক সোজাভাব ছিল যা আগে কখনো দেখা যায়নি, যেন কোনো বড় বোঝা থেকে মুক্তি পাওয়া গেছে। এক সন্ধ্যায় করিম তীরের ধারে বসেছিল। পাথরটি ছিল তার হাতের তালুতে। নূর কাছে এসে তার পাশে বসল। করিম জিজ্ঞেস করল, এখন তুমি কি করবে? নূর সমুদ্রের দিকে তাকালো, কিছু সময় চুপ থেকে তারপর বলল, আমি জানি না। আমার আব্বুর সময়টা অনেক পুরনো, সেই যুগে তো আর ফিরে যাওয়া যাবে না। তবে এই যুগে এখানে আপাতত শুধু এটুকুই জানি যে যা করার ছিল তা করা হয়ে গেছে। করিম পাথরটির দিকে তাকালো। সে বলল, এটা তোমার। নূর বলল, না। করিম বলল, এটা তোমার আব্বুর ছিল। নূর বলল, আর এখন এটা তোমার কাছে আছে, সঠিক জায়গায় আছে। করিম পাথরটি হাতের তালুতে রাখল এবং সমুদ্রের দিকে তাকালো। পাথরটির উজ্জ্বলতা কিছুটা অন্যরকম লাগছিল, শান্ত, স্থির, যেন কোনো কাজের পরের ক্লান্তিহীন ঘুম। নূর সে শহরে থাকল কয়েক মাস, তারপর 1 বছর, তারপর আরও কয়েক বছর। সুলেমান তার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছিল, একটা ঘর যা শহরের এক বৃদ্ধের ছিল, যিনি কোনো ওয়ারিশ ছাড়াই মারা গিয়েছিলেন, এবং ঘরটি খালি পড়েছিল। নূর সেখানে থাকত। শুরুতে মানুষ তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখত, কে সে, কোথা থেকে এসেছে, কিন্তু নূর কখনো নিজের পুরনো পরিচয় দেয়নি। সে শুধু থাকত, কাজ করত, মানুষের সাহায্য করত। ধীরে ধীরে সে সেই শহরেরই একজন হয়ে উঠল, যেভাবে কেউ কোনো জায়গার আপন হয়ে ওঠে, কথা দিয়ে নয় বরং সময় দিয়ে। করিম জেলেই রয়ে গেল। ইউসুফের সাথে প্রতিদিন সকালে উঠত, জাল তুলত, নৌকা বাইত। পাথরটি সবসময় তার পকেটে থাকত। মাঝে মাঝে সে একা সমুদ্রে নামত, গভীরে যেত, আর সেই জাহাজটির পাশে গিয়ে শুধু বসে থাকত, পানির নিচে, সেই নীরবতার মাঝে, যা ওপরের পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। তার মনে হতো যেন সেই জাহাজে এখনও কিছু একটা আছে, এক পুরনো আত্মা, এক বাবার দোয়া যা বহু শতাব্দী পর কবুল হয়েছে। ইউসুফ বুড়ো হতে থাকল, কিন্তু তার চোখের সেই আলো কখনো কমেনি। সে এখন সন্ধ্যায় তীরে বসত আর করিমকে পানিতে নামতে দেখত। তার মুখে কোনো ঘাবড়াহাট থাকত না, কোনো চিন্তাও থাকত না, শুধু একটা শান্তি, সেই বাবার শান্তি যে নিজের ছেলেকে সঠিক পথে চলতে দেখেছে। আর সুলেমান দারিয়াই, সেই বুড়ো নাবিক যে বছরের পর বছর ধরে একটা অধরা গল্প নিজের বুকে চেপে রেখেছিল। এক সন্ধ্যায় সে তীরের ঠান্ডা বাতাসে বসেছিল। করিম তার পাশে গিয়ে বসল। সুলেমান জিজ্ঞেস করল, তোমার কখনো ভয় লাগেনি? করিম ভেবে বলল, লেগেছিল, কিন্তু কিছু কাজ ভয় থাকা সত্ত্বেও করতে হয়। সুলেমান হেসে বলল, এই কথাটাই আমি বহু বছর ধরে কাউকে বলতে চাইছিলাম। করিম বলল, আপনি সেদিন সেই রহস্যের কথা বলেছিলেন, যখন আপনি আমাকে এসব জানিয়েছিলেন। সুলেমান চুপ হয়ে গেল। সমুদ্রের ঢেউ আসছিল আর যাচ্ছিল। সে আকাশের দিকে তাকালো এবং খুব মৃদু স্বরে বলল, হ্যাঁ, আর এখন আমার গল্প সম্পূর্ণ হলো। সে পরের মাসেই মারা গেল, ঠিক যেভাবে নীরবে বেঁচেছিল সেভাবেই নীরবে চলে গেল। করিমটাকে দাফন করল। নূরও ছিল, ইউসুফও ছিল, সমুদ্র তীরের সেই মাটিতে যেখান থেকে পানির শব্দ শোনা যেত। করিম কবরের পাশে বসে কিছু সময় তার হাতের তালুতে থাকা পাথরটির দিকে তাকালো। তারপর সে পাথরটি সমুদ্রের দিকে উঁচিয়ে ধরল। পাথরটির উজ্জ্বলতা ছিল শান্ত, স্থির, যেন বলছিল, ব্যাস, এটাই যথেষ্ট। সেই পাথরটি আজও করিমের কাছে আছে। আর মাঝে মাঝে যখন সে পানিতে নামে এবং সেই গভীরে যায় যেখানে কেউ যায় না, তখন সে সেখানে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ঢেউয়ের শব্দ নয়, মাছের শব্দ নয়,
বরং কোনো এক পুরনো দোয়ার আওয়াজ যা পানিতে মিশে গেছে এবং সেখানে চিরকালের জন্য রয়ে গেছে। করিম সেই আওয়াজটা চিনতে পারে। ওটা এক বাবার কণ্ঠস্বর, তার নিজের মেয়ের জন্য এবং সেই অচেনা ছেলেটির জন্য, যে এক ঝোড়ো সকালে বালিতে ঝুঁকে পড়ে একটা পুরনো আমানত কুড়িয়ে তুলে এনেছিল।